এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ঢাকা থেকে খুলনা কয়েকশো টাকার পথ মাত্র, কিন্তু কখনো কখনো এইটুকু পথ পাড়ি দিতেই বছরের পর বছর সময় লেগে যায়। আজ 10টা বছর পর আকাশ বাড়িতে ফিরছে। অনেকটা ভুল বোঝাবুঝি আর পরিস্থিতির কারণে ও আজ বাড়ি ছাড়া। আসলে পরিস্থিতি শব্দটা বড়ই স্বার্থপর। হাজারো জমিয়ে রাখা স্বপ্নগুলো পরিস্থিতির কোনো এক দমকা হাওয়ায় মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে নামলো আকাশ। ঘাড়ে একটা ব্যাগ ঝোলানো ওর, সাধারণ জামা কাপড় পরা ওর, আর মাথা ভর্তি এলোমেলো চুল। হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। তখনই সামনে থেকে লিটন ওকে ডেকে দিয়ে বলে, আকাশ, এই যে এদিকে। লিটন ওর ছোটবেলার বন্ধু, সাথে কাজিনও। ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছে ওরা। লিটন আকাশের কাছে আসে। অবশেষে তাহলে আসলি। ভেবেছিলাম তুই আর কখনো এখানে ফিরবি না। কত বছর হয়ে গেল, তাই না? অনেক বছর হয়ে গেছে। আমি না সত্যি কখনো ভাবতে পারিনি তুই এইভাবে আমাদের থেকে দূরে চলে যাবি। আচ্ছা আকাশ, তোর কি কখনো আমাদের কথা মনে পড়ে না? তোর মায়ের কথা, তোর বাবার? এসব বাদ দে, চল এখন যাওয়া যাক। গতকাল সন্ধ্যায় লিটন আকাশকে কল করেছিল, বলেছিল দাদি মারা গেছে। এজন্যই আকাশের এখানে আসা। সত্যি সময় কারোর জন্যই অপেক্ষা করে না। সময়ের সাথে সাথে সব কিছুই কেমন বদলে যায়। ওরা দুজন একটা ভ্যানে উঠে পড়ল। ভ্যানে করে বাড়ি যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। আকাশ চুপচাপ মাথা নিচু করে ভ্যানে বসে আছে। লিটন কিছু সময় পর পর আর চোখে ওর দিকেই তাকাচ্ছে। অনেক প্রশ্ন এসে ভিড় জমিয়েছে লিটনের মনে, তবে কেন জানি সেটার মুখ পর্যন্ত আসছে না। বাড়িতেই আকাশের একমাত্র কাছের মানুষ ছিল দাদি। ওর বাবা মা প্রায় সময় কাজে ব্যস্ত থাকতো, তাই বাড়িতে সময় আকাশ ওর দাদির সাথেই থাকতো। দাদি একদিন ওকে বলেছিল, যেই দিন আমি মরব সেই দিন তুই আমাকে ধরে কবরে নামাবি, পারবি না এটা বল? ছোট আকাশ সেদিন এটা শুনে অনেক কান্না করেছিল। কিছু সময়ের মধ্যে ওরা বাড়ির সামনে এসে পৌঁছালো। বাড়ি ভর্তি লোক, বিশেষ করে গ্রামের সবাই। দেখে মনে হচ্ছে পুরো গ্রামের লোক এখানেই চলে এসেছে। এটাই গ্রাম, এখানের লোকেরা পরোপকারী হয়, সবসময় স্বার্থ খোঁজে না। গ্রামের লোকেরা এত বছর পর আকাশকে এখানে দেখে অনেকটা অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। কিছুটা সামনে যেতেই আকাশ দেখে ওর দাদির নিথর দেহটা শুইয়ে রাখা হয়েছে। ওনার পুরো শরীরটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখা। ওনার পাশে মাথায় হাত দিয়ে বসে আছে জাহানারা বেগম। কান্না করতে করতে ওনার চোখ মুখ লাল হয়ে গেছে। আকাশ ওর দাদির কাছে এগিয়ে যায় আর ওনার পায়ের কাছে গিয়ে বসে পড়ে। তখনই জাহানারা বেগম আকাশের দিকে তাকায়। অনেক চেষ্টার পর নিজেকে একটু শান্ত করেছিলেন উনি, কিন্তু এত বছর পরে আকাশকে দেখে ওনার চোখ আবারও ভরে এলো। আকাশ যেই না ওর দাদির পায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে রায়হান তালুকদার রেগে বলে ওঠে, খবরদার, তুই আমার মাকে স্পর্শ করবি না। আমি চাই না কোনো বাইরের মানুষ এসে এমন কোনো কাজ করুক। আর কে রে তুই? কেন এখানে এসেছিস? ভালোভাবে বলছি, যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা। আকাশ এটা শুনতেই থেমে যায়। রায়হান তালুকদার হচ্ছে আকাশের বাবা। ছোটবেলা থেকেই উনি রাগী আর জেদি টাইপের মানুষ। একবার যে সিদ্ধান্ত নেয় সেটা মরার আগ পর্যন্ত পালন করেন। চিন্তা করবেন না স্যার, আমি আপনার বাড়িতে থাকতে আসিনি। একটা পিছু টানছিল, একজন আপন মানুষকে কথা দিয়েছিলাম, সেটা রাখতেই এখানে এসেছি। আর এটা শেষ হতেই আমি এখান থেকে চলে যাব। আকাশ একটা লম্বা শ্বাস নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। দাদিকে বুঝি আর শেষ দেখাটাও হবে না ওর। একবার দাদির পাশে বসা জাহানারা বেগমের দিকে তাকায়। উনি বিনা শব্দে আকাশের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। আকাশ আর সেখানে দাঁড়ালো না, হেঁটেই বাড়ির পেছনের দিকেটাই চলে আসে। আকাশ জানতো ওর সাথে এমন কিছু হবে, তবে এটাতে যে ও এতটা কষ্ট পাবে সেটাও কখনোই কল্পনা করেনি। হাত দিয়ে চোখের পানি যতই মুছছে ততই যেন বেশি করে বের হচ্ছে।
এত বছর ধরে নিজেকে শক্ত মনের মানুষ হিসাবে তৈরি করার পরেও আজ কেন ওর চোখে পানি সেটাও বুঝতেই পারছে না। পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা বের করে আর একটা মুখে নিয়ে সেটা চালিয়ে নেয়। নিজের ভেতরের কষ্টটা সিগারেটের ধোঁয়ার সাথে ওড়ানোর চেষ্টা করে। এই ঘোর আমাবস্যার মধ্যে পূর্ণিমার চাঁদ কোথা থেকে এলো? আকাশ এই কণ্ঠটা শুনতেই থমকে গেল। কণ্ঠটা অনেক ভালোভাবেই ও চেনে। কত স্মৃতি না জড়িয়ে আছে এই কণ্ঠের সাথে। মেয়েটার নাম মায়া, তবে ওর ভেতরে এক বিন্দু পরিমাণও মায়া নেই। সম্পর্কে আকাশের কাজিন আর লিটনের বোন। আজ সত্যিই মনে হচ্ছে তোর ভিতরে কোনো লজ্জাই নেই। ভেবেছিলাম দূর হয়ে চলে গেছিস, ভালোই হয়েছে। এমন লুজারের আমার পরিবারে কোনো জায়গাই নেই। কিন্তু তুই যে এভাবে ফিরে এসে আমাদের সবাইকে অবাক করে দিবি, এটা ভাবতেই পারিনি। আকাশ মায়ের দিকে তাকায়। ওর চোখে মুখে কোনো অনুতপ্ততার ছোঁয়া দেখা যাচ্ছে না। মানুষ একটা সময় পরেই নিজের করা ভুলগুলো বুঝতে পারে, কিন্তু এর বেলায় সেটা কখনো হয়নি। ভালোই লাগলো। এখনও ঠিক তেমনটাই আছিস, যেমনটা 10 বছর আগে ছিলি। তেমনি সেলফিশ, স্বার্থবাদী টাইপের। শুনেছিলাম অনেক মানুষ কখনোই বদলায় না, আজ সেটা দেখে নিলাম। মায়া রেগে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ওর দিকে তাকিয়ে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে সেখান থেকে চলে গেল। কিছু সময়ের মধ্যেই দাদিকে গোসল করানো হয়ে গেল। কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় এনে রাখা হলো। সবাই অনেক কান্নাকাটি করছে, বিশেষ করে জাহানারা বেগম। জানাজা শেষে সবাই খাটিয়া ধরে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আকাশ আর লিটন খাটিয়ার এক পায়া ধরেছে। অবশেষে দাদিকে দেওয়া কথাটা আকাশ রেখেছে। নিজ হাতে ও ওর দাদিকে কবরে নামিয়েছে। রায়হান তালুকদার এটা অনেক আগে থেকেই জানতো। অনেকবার নিজের মাকে বলতে শুনেছে এই কথাটা। আকাশ দাদির কবরের পাশে একা মাথা নিচু করে বসে আছে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। পুরনো সব স্মৃতিগুলো খুব বেশি করে মনে পড়ছে ওর। কিছু সময় পরে আকাশের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের ওপর জিশার নামটা ভাসছে। আকাশ রিসিভ করেই ভাঙা ভাঙা কণ্ঠে বলে, বল। ফোনের ওপাশ থেকে শব্দ ভেসে আসে, স্যার কি আজই ফিরবেন? তাহলে ফ্লাইটের টিকিটটা কি বুক করি? না, আমি বাইরে আসবো। তাহলে স্যার গাড়ি পাঠাই। আমার কিছুরই দরকার নেই, আমার পথ আমি দেখে নিব, তুই তোর কাজ কর। এটুকু বলেই আকাশ কল কেটে দেয়। ওর সামনেই রয়েছে দাদির কবর। যে মানুষটা অন্ধকার সবসময় ভয় পেত, রুমে সবসময় লাইট জ্বালিয়ে রাখত, আজ সে ওই অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। এটাই নিয়ম, যে জন্ম নিয়েছে তার একদিন না একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এসব না ভেবেই আমরা আজ দুনিয়ার চিন্তায় ব্যস্ত। জানো তো দাদি, বাবা ছাড়া না সবার পৃথিবীটা একেবারে শূন্য। আর এই স্বার্থপর পৃথিবীতে মা সবার থেকে ভিন্ন। আর আমার জন্য এই দুটোই তুমি ছিলে। বাবা মা সেই সকালে বের হতো আর রাতে ফিরতো, কিন্তু তুমি সবসময় আমার খেয়াল রাখতে। কিন্তু আজ থেকে যে আমি বড্ড একা হয়ে গেলাম দাদি। আমার আপনজন বলতে তো একমাত্র তুমিই ছিলে। আকাশ দাদির কবরের পাশে বসে কান্না করতে থাকে। ছেলেরা খুব সহজে কান্না করে না, তবে যখন মনের ভিতরে কষ্ট রাখার জায়গাটা কম পড়ে তখন ওরা না চাইতেই কান্না করে দেয়, তবে সেটা নির্জনে সবার আড়ালে। খোকা। আকাশের পেছন দিক থেকে জাহানারা বেগম এসে আকাশকে ডাকে। 1 বছর পর মায়ের মুখে এমন ডাক শুনে আকাশ যেন থমকে যায়। মনের ভিতরে জমানো হাজারো অভিমানগুলো টকবক করে ফুটতে থাকে। আকাশ চোখের পানি মুছে পেছনে ফিরে তাকায়। জাহানারা বেগম আকাশের দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসে। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। উনি আকাশের কাছে এসে হাত উঁচু করে আকাশকে ছুঁয়ে দেখতে চায়, কিন্তু আকাশ ওনার থেকে মুখ ঘুরিয়ে নেয়। জাহানারা বেগমের চোখ ভরে আসে, যেটা দেখে আকাশের খারাপ লাগে। লাগবেই বা না কেন? কোনো সন্তানই তার মায়ের চোখের পানি সহ্য করতে পারে না, সে তার ওপর যতই রেগে থাকুক। জাহানারা বেগম কিছু বলার আগেই আকাশ নিচ থেকে ব্যাগ আর জুতা হাতে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সেদিন ভেবেছিলাম সব সময় মতো তুই 2-3 ঘন্টা পরেই বাড়ি ফিরে আসবি, কিন্তু কে জানতো এই 2-3 ঘন্টা 10 বছরের সমান হবে। খোকা, আমি খুব খারাপ একজন মা, তাই না? আকাশ জাহানারা বেগমের মুখের দিকে তাকায়। সেটাই হবে। তোর নানি বলতো ছেলেরা মা পাগল হয়,
কিন্তু আমি যে খুব হতভাগারে, না পারলাম সময় দিতে, না পারলাম আদর করতে। ভেবেছিলাম কোনো কিছুর কমতি হতে দিব না, কিন্তু যেটা সব থেকে বেশি জরুরি সেটাই দিতে ভুলে গেছিলাম আমি। আকাশ, আমি না তোর কাছে কখনো কিছুই চাইনি, আজই প্রথম কিছু চাচ্ছি। থেকে জানা কটা দিন এই হতভাগা মায়ের শেষ ইচ্ছাটা রাখ। দূর আকাশের সূর্যটা লাল বরণ ধারণ করে পশ্চিম আকাশের কোলে ঢলে পড়েছে, জানানি দিচ্ছে খুব শীঘ্রই অন্ধকার আসতে চলেছে। রায়হান তালুকদার বাড়ির উঠানে পায়চারি করছে অনেক সময় ধরে। সে বিকালের পর থেকে ওনার স্ত্রী বাড়িতে নেই। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাও ফিরছে না। সব কিছু মিলিয়ে ওনার খুব টেনশন হচ্ছে। তখনই লিটন গেট দিয়ে ভেতরে এলো। রায়হান লিটনকে জাহানারা বেগমকে খুঁজতে পাঠিয়েছিল। পেয়েছিস তোর বড় আম্মাকে? পেয়েছি। দাদির কবরের কাছেই ছিল, কান্না করছিল নিজের ছেলের সাথে বসে। বড় আব্বু, একটা কথা বলি, তুমি না বড়ই নিষ্ঠুর, একজন মায়ের থেকে তার ছেলেকে আলাদা করেছ। রায়হান তালুকদার লিটনের দিকে রেগে তাকায়, কিন্তু কিছুই বলে না, কারণ সে দেখেছে তার স্ত্রীকে আকাশের জন্য সবসময় কান্না করতে, মোনাজাতে আকাশের সুস্বাস্থ্য কামনা করতে। মায়া দরজার সামনেই দাঁড়িয়েছিল। লিটনের কথা শেষ হতেই সে বলে ওঠে, কি বললি? বড়ব্বু একজন মায়ের থেকে তার ছেলেকে দূরে সরিয়েছে? আরে আকাশ নিজে এই পরিবার ছেড়েছে, কেউ তাকে জোর করেনি। আর যে ছেলে নিজের বাবার সম্মান নষ্ট করে, পরিবারের মান সম্মান নষ্ট করে, এলাকার ভিতরে বাজে বাজে কাজ করে বেড়ায়, তাকে তাড়িয়ে দেওয়াই ভালো। দেখ মায়া, এখন আমার মুখ খুলিস না। এসব কিছু হয়েছে তোর জন্য, তোর জন্য সবার চোখে আকাশ খারাপ। লিটন আর মায়া দুজন ঝগড়া করতে থাকে। তখনই গেট দিয়ে বাড়ির ভেতরে আসে জাহানারা বেগম। ওনাকে দেখে রায়হান তালুকদার কয়েক পা এগিয়ে যেতেই থেমে যায়, কারণ জাহানারা বেগম এখানে একা আসেনি, ওনার সাথে আকাশও আছে। লিটন আকাশকে সাথে দেখে খুশি হলেও মায়া এটা দেখে মোটেও খুশি হয়নি, সেটা ওর মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে। এখানে কেন কেন এসেছে এখানে? ওকে এখনই এই বাড়ি থেকে চলে যেতে বলো। এটা কোনো হোটেল নয়, এটা আমাদের বাড়ি। জাহানারা বেগম আকাশের দিকে ঘুরে তাকায়, দেখে আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উনি আকাশের হাতটা ধরে আর সামনে তাকিয়ে বলে, কোথাও যাবে না ও। আকাশ এখানে এই বাড়িতেই থাকবে, ভুলে যাবেন না এটা আমারও বাড়ি। এখানে আপনার যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু অধিকার আমারও আছে। জাহানারা আর কিছু না বলে উনি আকাশকে সেখান থেকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। রায়হান তালুকদার অনেকটা অবাক হয়ে ওনার স্ত্রী যাওয়ার দিকে তাকিয়ে আছে, যে কিনা এই ৩৫ বছর বিবাহিত জীবনে একবারও ওনার কথার অবাধ্য হয়নি, মুখের ওপর তর্ক করেনি। কিন্তু আজ সেই লোকটা উল্টে ওনাকে কথা শুনিয়ে চুপ করিয়ে দিল। লিটন জাহানারা বেগমের পেছনে পেছনে বাড়ির ভেতরে চলে গেল, আর মায়া এসে দাঁড়ালো রায়হান তালুকদারের পাশে। দেখেছো বড়ব্বু, ও এসে কিভাবে বড় মুখে বশ করে নিয়েছে? আমার না কেমন জানি খটকা লাগছে, মনে হচ্ছে ওর অন্য কোনো মতলব আছে। রায়হান তালুকদার মায়ের কথা শুনে সেখানে আর দাঁড়ালো না, হেঁটে বাইরের দিকে চলে গেল। জাহানারা বেগম আকাশকে ওর পুরনো রুমে নিয়ে গেল। রুমটা ঠিক আগের মতোই সাজানো, যেমনটা 10 বছর আগে ছিল। দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে, আর সে অনেক যত্নে সব জিনিসপত্রগুলো পরিষ্কার করে রাখে। এই রুমটা আমার খুব শখের। যখনই মন খারাপ থাকে, তোর কথা খুব মনে পড়ে, আমি এই রুমে চলে আসি। সব কিছুই আমি ঠিক আগের মতো করেই রাখছি, এখানে থাকতে তোর অসুবিধা হবে না। এটা বলতে বলতেই জাহানারা বেগমের চোখটা আবারও ভরে আসে। উনি রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই আকাশ বলে ওঠে, আম্মু, খুব ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিছু খাইনি। এত বছর পর আকাশের মুখে আম্মু ডাকটা যেন সোজা গিয়ে জাহানারা বেগমের কলিজায় গিয়ে লাগলো। কষ্ট হচ্ছে, তবুও ভেতরে ভিতরে কেমন জানি প্রশান্তির বাতাস বইছে। তুই একটু অপেক্ষা কর খোকা, আমি এক্ষুনি তোর জন্য খাবার আনছি। বলেই উনি সেখান থেকে চলে এলো, চোখ ভরা পানি নিয়ে ছুটলো রান্নাঘরের দিকে। রুমটা ঠিক আগের মতোই আছে, তাই না? যেমনটা আগে ছিল। তাই মনে হয় না এখানে থাকতে তোর ততটা অসুবিধা হবে। আমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না, এটা ঠিক। তবে আমি এখানে থাকাতে অন্যদের অসুবিধা হবে। লোকে না ঠিকই বলে, জানিস, কোনো সন্তানই মায়ের চোখের পানি সহ্য করতে পারে না। আমি না নিজের সাথে বাজি ধরেছিলাম, যা হয়ে যাক না কেন এই বাড়িতে আমি কখনো ফিরবো না, আর ফিরলেও কখনো থাকবো না। কিন্তু আজ দেখ এসে থাকছি,
মায়ের ঠিকই বলে, আমার সত্যি লজ্জা নেই। আরে ওইসব কথা ছাড় তো। তবে আজকে এই প্রথম আমি বড় আম্মাকে বড় আব্বুর বিরুদ্ধে যেতে দেখলাম, সেটাও শুধুমাত্র তোর জন্য। কিছু সময় পরে জাহানারা বেগম আকাশের জন্য খাবার নিয়ে আসে। আকাশ অনেক তৃপ্তি করেই সেটা খাচ্ছে। আজ এত বছর পর মায়ের হাতে রান্না খাচ্ছে। ভাবতেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। জাহানারা বেগম কিছুটা দূরে দাঁড়িয়ে আকাশের খাওয়া দেখছে আর নীরবে চোখের পানি ফেলছে। আসলে মায়েদের মনটা অনেক নরম হয়। এরা বেশি খুশি হলেও কাঁদে, কষ্ট পেলেও কাঁদে। আকাশের খাওয়া শেষ হতেই জাহানারা বেগম সব কিছু নিয়ে রুমে থেকে চলে যায় আর যাওয়ার আগে আকাশকে ঘুমাতে বলে যায়। কিছু সময় পরে আকাশ ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের ওপর জিশান নামটা ভাসতে থাকে। আকাশ সেটা রিসিভ করতেই উপাস থেকে বলে ওঠে, স্যার কত দূর আসলেন? আমি কি স্টেশনে গাড়ি পাঠাতে বলবো? আজকে হয়তো আমার ফেরা হবে না, কয়েকটা দিন এখানেই থাকতে হবে। কিন্তু স্যার এদিকে সমস্যা নেই, ওদিকে আমি কথা বলে নেব। রায়হান তালুকদার ওনার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আছে। সবার সামনে শক্ত থাকলেও দিন শেষে উনিও একজন মানুষ। উনিও তো আজ নিজের মাকে হারিয়েছে। কষ্ট তো ওনারও হচ্ছে। উনি কবরের পাশে দাঁড়িয়ে একা একা চোখের পানি ফেলতে থাকে। মা যে কী জিনিস যে হারিয়েছে একমাত্র সেই বোঝে। মা একমাত্র যে তার সন্তানকে নিঃস্বার্থভাবে সব সময় ভালোবাসে। জাহানারা বেগম বাইরে বারান্দার একটা চেয়ারে বসে ওনার স্বামীর জন্য অপেক্ষা করছে। এক নজরে গেটের দিকে তাকিয়ে ওনার পথ চেয়ে বসে আছে। কিছু সময় পর যেতেই দেখে রায়হান তালুকদার গেট দিয়ে বাড়ির ভেতরে আসছে। ওনাকে আসতে দেখে জাহানারা বসা থেকে উঠে দাঁড়ালো আর এগিয়ে গেল ওনার দিকে। এটাতে ঝামেলা কোথায় পেলি রে ছোট? রায়হান মাথা তুলে জাহানারার দিকে তাকায়। আবছা আলোতেও রায়হানের চেহারাটা দেখতেই জাহানারা হঠাৎ চমকে ওঠে। এটা কি হাল করেছে নিজের? চোখ মুখ কেমন লাল ফোলা ফোলা হয়ে আছে। এই পৃথিবীতে সব থেকে কষ্টকর কি জানো? মায়ের চোখের পানি। আর আমি তো গত ৮-৯ বছর ধরে আমার মাকে কাঁদিয়েছি, তোমাকে কাঁদিয়েছি। সত্যি আজ মনে হচ্ছে আমি একজন নিকৃষ্টতম মানুষ এই পৃথিবীতে। জানো তো, অনেক কষ্টে নিজেকে ধরে রেখেছিলাম, মন শক্ত করে রেখেছিলাম। লোকে বলছিল, দেখ এর মা মরেছে, কিন্তু আমার মুখে কোনো শোকের ছায়া নেই। কিন্তু ওরা তো আর জানে না এই শক্ত ভান করার পেছনে থাকা লোকটা যে কষ্ট হয়, চোখে পানি আসে। জাহানারা বেগম অনেক যত্নে রায়হান তালুকদারের চোখের পানি মুছিয়ে দেয় আর ওনাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। সকালে মিষ্টি আলো ফুটতেই আকাশের ঘুম ভেঙে যায়। সারা রাত ঘুম আসেনি ওর। কিছু সময় আগেই চোখ লেগে এসেছিল। মাথাটা কেমন ভার ভার লাগছে ওর। বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালাটা খুলে বাইরের দিকে তাকালো। রায়হান তালুকদার নামাজ পড়ে বাড়িতেই ফিরছিল। তখনই আকাশের দিকে চোখ পড়ে ওনার। আকাশও ওর বাবার দিকেই তাকিয়ে আছে। আকাশের বাবারা 2 ভাই, রায়হান আর রহমান। রহমান তালুকদারের 2 ছেলে মেয়ে, লিটন আর মায়া। মা আমেনা বেগম। পাশাপাশি বাড়ি ওদের। গতকাল আকাশের সাথে ওদের কয়েকবার দেখা হলেও কারোর সাথে কথা বলা হয়নি। আজ সকাল হতেই ওরা এ বাড়িতে চলে আসে। আকাশ ওর রুমে বসে একটা বই পড়ছে। আগে যখন ও এ বাড়িতে থাকতো তখন অনেক কমিক বই পড়তো, এখনও সেটাই করছে। দরজা ঠেলে মায়া আকাশের রুমের ভেতরে প্রবেশ আসে। আকাশ ওর দিকে তাকাতেই মায়া একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আরে আকাশ ভাইয়া, তুমি দেখছি জলদি উঠে গেছো। ভালো আছো তো? ঘুম কেমন হলো তোমার? আকাশের এমন মিষ্টি কথা ঠিকমতো হজম হচ্ছে না। তোর মুখের এমন মিষ্টি কথায় আমার তো ডায়াবেটিস হয়ে যাবে রে। কী জন্য এসেছিস সেটা বলে জলদি বিদায় হ। বিদায় তো আমার নয়, তোর হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই, তোর কি সত্যি কোনো লজ্জা নেই? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও কোন মুখ নিয়ে এখানে ফিরে আসিস? এই যে তোর সামনেই তো আছে, ভালো করে দেখে নে, এরপরে হয়তো দেখার সুযোগ নাও পেতে পারিস। তখনই লিটন সেখানে চলে আসে আর বলে, কি ভালো করে দেখবে, আর কিসের সুযোগ? মায়া আকাশের দিকে রেগে বোম হয়ে তাকিয়ে আছে। এটা দেখে লিটন বুঝে যায় এদের এখনই আলাদা করতে হবে। এরা দুজন এক জায়গাতে বেশি সময় থাকলে ঝামেলা হবেই। মায়া, বড় আব্বু তোকে ডাকছে বাইরে। মায়া এটা শুনেই সেখান থেকে চলে গেল। কেন শুধু শুধু ওর সাথে লাগতে যাস? জানিস তো ওর মাথায় তার কাটা।
শুধু পাগল বললে ভুল হবে, ও শিয়ানা পাগল। আকাশ উঠে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বাইরের দিকে তাকায়। আচ্ছা লিটন, মাইশারা কি এখনও এখানে থাকে নাকি অন্য কোথাও চলে গেছে? মাইশা হচ্ছে আকাশদের ক্লাসমেট, সাথে প্রতিবেশী ছিল। আকাশদের বাড়িটা মাঝখানে, ওদের বাড়ির ডান পাশের বাড়িটা মাইশাদের ছিল, আর অন্য পাশেরটা লিটনদের। এখনো তোর ওর কথা মনে আছে? আকাশ জানালা দিয়ে মাইশাদের বাড়িটার দিকে তাকায়। মনে থাকবে না কেন? একসাথে কত কিছুই না করেছি আমরা। আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর সাথে। আচ্ছা, ওরা কি এখনও এখানেই থাকে? ওরা এখানেই থাকে তো। ওর মা বাড়িতেই আছে। চল গিয়ে দেখা করে আসি, তোকে দেখলে অনেক খুশি হবে। আসলে ওর মা এখন হাঁটা চলাফেরা করতে পারে না, সব সময় বাড়িতেই থাকে। ওনার কাছে গেলে দুটো কথা বললে অনেক খুশি হয়। কেন, কি হয়েছে ওনার? সে অনেক বড় ঘটনা। তো ছোটো করে বল। অনেক বছর আগের কথা, তখন মাইশার পরীক্ষা চলছিল। একদিন ওর নানি খুব অসুস্থ হয়ে পড়ে। ভাই, আমি এত ডিটেলস জানতে চাইনি, মেন জিনিসটুকু বল। অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে ওনার হাজব্যান্ড মারা গেলেও উনি বেঁচে যায়, তবে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে। এটা শুনে আকাশের একটু খারাপ লাগলো। আগে যখন আকাশ এখানে ছিল তখন ওনাদের সাথে কতই না মজা করেছে। গুণী ব্যক্তিরা ঠিকই বলেছে, মানুষ মরে গেলেও স্মৃতির পাতায় বেঁচে থাকে। বাড়ির সকল বড় মানুষেরা বাইরে বারান্দাতে বসে আছে। 3 দিন পর একটা মিলাদ দিবে, সেটা নিয়েই আলোচনা। ভাই, আমি বলি কি, এখন আমরা ছোট করে একটা মিলাদ দিই, মানে শুধুমাত্র মসজিদে মুসল্লিদের নিয়ে, আর 40 দিনের মাথায় গিয়ে বড় করে অনুষ্ঠান করব। 3 দিন পর দিলেও যা, আর 40 দিন পর দিলেও তাই। তার থেকে ভালো একেবারে তোরা এই ঝামেলাটা শেষ করতো। আমাদের শাশুড়ি আমা মারা গেছেন, তার মানে আমাদেরই তো মা, আর এটা তো আমাদেরই দায়িত্ব। কোনো ঝামেলা না। রায়হান তালুকদার সবার কথা চুপচাপ শুনছে। কিছু সময় পর আকাশ লিটনের সাথে হাঁটতে বের হয়েছে। কতদিন পরেই নিজের এলাকাকে দেখছে। সব কিছুই কেমন বদলে গেছে, মানুষ, জায়গা, বাড়িঘর সব কিছুই। যেখানে বাগান ছিল সেখানে এখন বাড়িঘর। সময়ের সাথে সাথে মানুষ বাড়লেও জায়গা জমি তো আর বাড়ছে না, তাই গ্রামেরা যেমন হাল। আমাদের সুন্দর গ্রামটা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন তো ছোট থেকে শুরু করে বড় মানুষের কাছেও স্মার্টফোন আছে। এখন বলতেই পারিস স্মার্ট বাংলাদেশে স্মার্ট গ্রাম। আর সামনে মরেই গেলে মানুষের মতো দেখতে এক বিচিত্র ধরনের প্রাণী দেখতে পাবি। আকাশ আর লিটন সামনের মোড়ে আসতেই দেখে অনেকগুলো ছেলে মেয়ে ফোন নিয়ে লাফালাফি করছে, এক কথায় টিকটক ভিডিও বানাচ্ছে। তখনই লিটন দেখে ওদের থেকে কিছুটা সামনেই কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে আটকে ধরে আছে। মেয়েটাকে লিটন চেনে, ওর নাম মিম। আর সবথেকে বড় কথা, ও মাইশার ছোট বোন। লিটন এটা দেখে জলদি সেখানে ছুটে আসে, আর লিটনের পেছনে আকাশও সেখানে চলে আসে। মিম সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করছে। ছেলেগুলো ওকে বাজে বাজে কথা বলছে, হাতে মুখে বাজেভাবে হাত দিচ্ছে। এই যে, কি করছিস তোরা এখানে? লিটনকে দেখে মিম জলদি লিটনের পিছনে এসে দাঁড়ায়। এমনটা দেখে মিমকে উত্ত্যক্ত করা ছেলে, যার নাম রনি, সে বলল, এটা কি হলো জান? তুমি আর পিছিয়ে গিয়ে লুকাইলা কেন? নিজের ভালো চাইলে এক্ষুনি এখানে আসো বলছি। মিম ভয়ে ভয়ে রনির দিকে একটু তাকিয়ে লিটনের পেছনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তুই ভয় পাস না, আমি এখানেই আছি তো। জান, আমার কথা কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না? বলে যেও না আমি একবার রেগে গেলে তোমার সাথে কি হতে পারে। লিটন ছেলেগুলোর দিকে তাকায়। সবার বয়স প্রায় 20 বছরের কাছাকাছি। দেখ, তোরা এখানে কোনো ঝামেলা করিস না, নিজেদের ভালো চাইলে ওকে একা ছেড়ে দে। রনি লিটনের এমন কথা শুনে একটু হেসে ওঠে। না না বড় ভাই, আমার হুমকি দেওয়ার মতো ভুল কইরেন না। এমিম, আমার রাগাস না বলে দিলাম। ভালোই ভালোই বলছি, এখানে চলে আয়, না হলে তোকে বাঁচাতে আসা এই হিরোটার মানে আমাগো বড় ভাইয়ের কপালে আজ খারাপ কিছু লেখা আছে। লিটন এই ছেলেগুলোকে আগে থেকেই চেনে। এরা এলাকার একপাতি নেতার পেছনে ঘোরে, আর এমন ভাব করে যেন দেশটা ওদের বাবার। ছোট বড় বয়স্ক লোক, মেয়ে মহিলা, কাউরে এরা দাম দেয় না। আসলে বর্তমানেও জেনারেশনটাই এমন হয়ে গেছে। রনি দেখে মিম লিটনের পেছনে থেকে কিছুতেই আসছে না।
এতে ওর মাথায় রাগ উঠে যায়। রেগে লিটনের দিকে এগুতে থাকে। তখন লিটনের সামনে আকাশ এসে দাঁড়ায় আর হাত উঁচু করে ওদের থামতে বলে। আরে আরে ছোট ভাই, করছো কি এসব? এ মালটা আবার কে? সামনেতে, না হলে ওর সাথে কি আস তরে পিটাবো। মানলাম উঠতি বয়স, তাই রক্ত একটু গরম, তাই বলে বড়দের সাথে মারামারি এটা ঠিক নয়। খবরটা যদি পুলিশের কাছে যায় তাহলে তোমাদের লাইফটাই নষ্ট হয়ে যাবে। তাছাড়া দেখো তো, মনে হচ্ছে তোমরা সবাই সাবালক, শাস্তি একটু কম হবে না, তাই ভালো হবে তোমরা কোনো ঝামেলা করো না। এটা বলতেই রনিরা ওদের দলের একে অন্যের মুখের দিকে তাকায়। এতে আকাশ ভেবে নেয় ওরা ঝামেলা না করেই সেখান থেকে চলে যাবে, কিন্তু না, ওরা বরং তেড়ে আসে আকাশের দিকে। রনি নামের ছেলেটা এসে কোনো কথা না বলে আকাশের গালে একটা চড় বসিয়ে দেয়। এতে লিটনের চোখ বড় বড় হয়ে যায়। এ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে আকাশ কলেজে থাকতে একাই 10 জনকে পেটাতো, সে কিনা আজ এই হাঁটুর বয়সী ছেলেদের কাছে মার খাচ্ছে। চড়ে আকাশের ঠোঁটটা কেটে গেছে, রক্ত বের হচ্ছে সেখান দিয়ে। আকাশ লিটনের দিকে তাকিয়ে বলে, তুই মেয়েটাকে নিয়ে এখান থেকে যা, এদিকটা আমি দেখে নিচ্ছি। লিটন আকাশের দিকে তাকায়, দেখে আকাশ মাথা নাড়িয়ে ওদের যেতে বলছে। আকাশের থেকে এমন কথা শুনে রনির রাগটা চরম সীমা অতিক্রম করে। ও রেগে কটমট করে ওর সাথে থাকা ছেলেদের বলে, ওদের স্যার, আর এটাকে ধর, অনেক দিন হলো কার সাথে ফুটবল খেলা হয় না, আজ মন ভরে খেলবো। লিটন আর মিম ওখান থেকে কিছুটা দূরে চলে এসেছে। লিটন হাঁটছে আর বারবার পেছনের দিকে তাকাচ্ছে, মনে একটাই ভয় কু ডাকছে, আকাশ ঠিক আছে তো? 10 বছর আগে হলে কোনো চিন্তা ছিল না, কিন্তু এখন পরিস্থিতি আর সময় দুটোই বদলে গেছে। বড় আম্মাকে গিয়ে কি বলবে? উনি যে বারবার বলে দিয়েছে কারো সাথে ঝামেলা না করতে। চিন্তায় মাথা ঘুরছে লিটনের। ওনাকে এভাবে একা রেখে চলে আসাটা কি আমাদের উচিত হলো? সেটাই ভাবছি রে, জানিস, মনে হচ্ছে বড় ভুল করছি আমি। ছেলেটা কত বছর পরে বাড়ি ফিরল, আর এসে আমার জন্য সব। তাহলে চলো ওখানে ফিরে যাই। লিটন মিমের দিকে তাকায়। মেয়েদের মন সত্যিই বোঝা অনেক কষ্টকর ব্যাপার। যে মেয়েটা কিছু সময় আগে বাচ্চার মতো কান্না করছিল, কিন্তু এখন সে আকাশের জন্য আবার সেখানে ফিরে যেতে চাচ্ছে। যাব, তার আগে তুই বাড়িতে যা। ভাইয়া, ওই ভাইয়াটাকে কেন জানি অনেক চেনা চেনা লাগলো। আচ্ছা, উনি কি আকাশ ভাইয়া? লিটন মিমের কথার উত্তর না দিয়ে বলে, ভালোভাবে বাড়িতে যা, আমি গেলাম। লিটন ছুটে সেখান থেকে চলে গেল। মিম সেখানে দাঁড়িয়ে অবাক হয়ে লিটনের দিকে তাকিয়ে আছে। লিটন কিছু দূর যেতেই দেখে আকাশ হেঁটে ওর দিকেই আসছে। লিটন দৌড়ে গিয়ে আকাশের পুরো শরীর চেক করতে থাকে, কোথাও কোনো চোট পেয়েছে কিনা। তবে ঠোঁট ছাড়া বাকি সব আগের মতোই আছে। আরে কি করছিস? আমার সুরসুরি লাগছে তো। মারামারি করিসনি। আরে মারামারি কেন করতে যাব, সেটাও ওদের বাচ্চা পোলাপানের সাথে। তোরা চলে আসার পর বুঝাইলাম ওদের, এভাবে ডিস্টার্ব করে ব্ল্যাকমেল করে ভালোবাসা হয় না, মেয়েদের কি করে সম্মান করতে হয় সেটা বললাম, ব্যাস অমনি ওরা বুঝে গেল। লিটনের কেন জানি আকাশের কথায় সন্দেহ হচ্ছে। সত্যি বলছিস তো? এই, তোর বিশ্বাস না হলে যা গিয়ে ওদের কাছ থেকে শুনে আয়। লিটন আকাশের চোখের দিকে তাকায় আর মুচকি হেসে বলে, অনেক ঘোরা হয়েছে, এখন চল বাড়িতে যাই। কিছু সময় আগে রনিরা আকাশকে ঘিরে দাঁড়িয়েছিল। আজ তোকে দেখাবো মানুষ নিয়ে ফুটবল কি করে খেলতে হয়। তোমরা কিন্তু খুব বড় ভুল করছো, এর ফল কিন্তু ভালো হবে না। কথা বলা শেষ হতেই রনির সাথে থাকা একজন হেসে আকাশের প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা বের করে নেয়, আর ভেতরে তাকাতেই ওর চোখ জল জল করে ওঠে, কারণ মানি ব্যাগটা টাকা দিয়ে ভর্তি। ওরে বাবারে বাবা, আজ তো পার্টি হবে। ছেলেটা আরও কিছু পাওয়ার লোভে আকাশের কোমরের দিকে হাত দেয়। ছেলেটার হাতে কিছু ঠেকতে ও খিলখিল করে হেসে ওঠে। ছেলেটা আকাশে জামার ভেতর থেকে একটা পিস্তল বের করে নিয়ে আসে। রনি সহ বাকি ছেলেরা হাসছিল, কিন্তু এটা দেখে হঠাৎ ওদের হাসিটা বন্ধ হয়ে গেল, আর ভয়ে ওদের হাঁটু স্থির রাখতেও হিমশিম খাচ্ছে ওরা। পিস্তল ধরে থাকা ছেলেটি ভয়ে চিৎকার করে পিস্তলটা নিচে মাটিতে ফেলে দিল। হঠাৎই ভয় যেন ওদের মাথায় চেপে বসেছে, ভয়ের তীব্রতা যেন ঘাম হয়ে জানান জিতছে। আকাশ নিচ থেকে পিস্তলটা হাতে তুলে নেয়। কি যেন বলেছিলি ফুটবল শেখাবি আমারে? আরে আমি তো পাক্কা খেলোয়াড় রে, নতুন কি বা শেখার আছে?
সরি ভাইয়া। রনি সরি বলতেই আকাশ ওর হাতে থাকা পিস্তলটা ওর দিকে তাক করে, যেটা দেখে রনির কলিজাটাও কেঁপে ওঠে। বারবার বলেছিলাম ভুল করেছিস তোরা, আমার কথা একটু কানে তুলিসনি। আকাশ দেখে রনি ভয়ে ওর প্যান্ট ভিজিয়ে ফেলেছে। আজকের পর তোদের নিয়ে কোনো খারাপ কথা যদি আমার কানে আসে, কসম করে বলছি তোদের সব কটাকে মেরে বস্তায় পুঁতে নদীতে ভাসিয়ে দেব। আর এটা হুমকি না, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, তাই সাবধান। ওই মেয়েটাকে আজ থেকে বোন ডাকবি, মনে থাকবে তো? এখন যা। আম্মু আমি এসে গেছি। কোথায় গেছিলি? মিম ওর জুতা খুলছিল, হঠাৎই এই মিষ্টি কণ্ঠের শক্ত আওয়াজ শুনে একটু ভয় পেয়ে গেল। মাথা তুলে মাইশার দিকে তাকায়। মাইশার বয়স 30, তবে যে কেউ দেখলে বলবে 21-22 বছর চলে। মা আর ছোট বোনের খেয়াল রাখার জন্য নিজের সব শখ আশা মাটি চাপা দিয়েছে। মিম ওর বোনকে এই সময় বাড়িতে দেখে অনেকটা অবাক। মাইশা মিমের সামনে বুকে দুহাত বেঁধে দাঁড়িয়ে আছে। আপু তুমি এই সময় বাড়িতে? তার আগে তুই বল, কোথায় গেছিলি? পরীক্ষা তো শেষ হয়েছে কয়দিন আগেই, তাই স্কুলও বন্ধ। ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে কোথা থেকে আসছিস? মাইশা অনেকটা শক্ত গলায় এটা বলে মিমের দিকে তাকিয়ে আছে। আসলে আপু আমার ফ্রেন্ডরা এসেছিল মোড়ের কাছে, এই জন্য ওদের সাথে দেখা করার জন্য গিয়েছিলাম একটু। আজকে খালা আসেনি, তাই আম্মুর খেয়ালটা তোকেই রাখতে বলেছিলাম আমি আজ জলদি ফিরবো, কিন্তু এই ছোট একটা কাজও তোর দ্বারা হলো না। তুই গেছিস বান্ধবীদের সাথে আড্ডা মারতে, একটা বড় ভাবলি না আম্মু একা বাড়িতে কী করবে? মিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপু আমি তো জলদি ফিরে আসছিলাম, কিন্তু মোড়ের নিচে আসতেই রনিরা আমারে আটকিয়ে ফেলে। লিটন ভাইয়া আর আকাশ ভাইয়া যদি সময় মতো না যেত ওখানে, তাহলে সত্যি আমার সাথে আজ খারাপ কিছু হয়ে যেত। এটা শুনতেই মাইশার সকল রাগ এক নিমিষেই গায়েব হয়ে যায়। আসলে রনিরা যে কতটা খারাপ সেটা এলাকার সবাই জানে। মিমের সাথে এমন করা নিয়ে মাইশা ওদের অনেক বুঝিয়েছে, না পেরে পুলিশ কমপ্লেনও করেছে। তবে ওদের মাথার ওপর পাতি নেতার হাত থাকায় ওরা বেঁচে যায়। আর সেদিনের পর থেকে ওদের অত্যাচারের মাত্রাটা আরও বেড়ে গেছে। আচ্ছা এখন নিজের রুমে যা। মিম সেখান থেকে চলে যেতে থাকে। তখন মাইশার মাথায় আসে মিম মাত্রই লিটনের সাথে আকাশের নামটাও নিয়েছে। অনেকটা কৌতূহল নিয়ে মিমকে বলে, লিটনের সাথে কে ছিল? হয়তো ওটা আকাশ ভাইয়া। এটুকু বলে মিম সেখান থেকে চলে গেল। মাইশা সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। আজ এত বছর পরে কেউ ওর সামনে এই নামটা বলছে। অনেকটা অভিমান জমে আছে এই নামটার ওপর। আকাশ লিটন হেঁটে বাড়ির দিকেই আসছিল। রনির দেওয়া চটটার জন্য আকাশের ঠোঁটের নিচের অংশ একটু কেটে গেলে লাল হয়ে আছে ওখানটা। এখন চিন্তা হলো একটাই, বড় আম্মুকে কি বলবো? তোর ঠোঁট দেখলেই উনি বুঝে যাবে তুই ঝামেলা করেছিস। এত চিন্তা করিস না তো, নাহলে ওখানে ঠাক হয়ে যাবি। আকাশ মাইশাদের বাড়ির সামনে আসতেই কয়েকবার লুকিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। আকাশ কোনোভাবেই এই কটা দিন মাইশার সামনাসামনি হতে চায় না। বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলেই সন্ধ্যা হয়। লিটন মনে মনে দোয়া করছিল জাহানারা বেগম সামনে যেন ওর না পড়ে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, বাড়ির ভেতরে আসতেই ওনার সাথেই দেখা। লিটনের আম্মু আর আকাশের আম্মু পাশাপাশি দাঁড়িয়ে আছে। গেটের ভেতর দিয়ে ওরা আসতেই ওনাদের চোখ ওদের দিকেই যায়। তোর ঠোঁটে কাটলো কি করে? লিটন যে ভয়টাই পাচ্ছিল সেটাই ঘটল। জাহানারা বেগম আকাশকে দেখেই প্রথমে এটাই বলে, মারামারি করেছি তাই। এটা শুনতেই লিটন চমকে যায়, চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে পড়ে। জাহানারা বেগম আর আমেনা বেগমও অনেকটা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে মায়া ছাদে দাঁড়িয়ে এটা শুনেছে, আর শুনতেই ওর মাথাটা হঠাৎ শয়তানি আত্মারা ভর করে, যার জন্য ও ওখান থেকে চলে আসে। কি বললি, মারামারি করেছিস? আকাশ একটু হাসার চেষ্টা করে। বললাম আর অমনি সত্যি সত্যি ভেবে নিলে এটা মারামারি করে? দেখ ভালো করে দেখো তো, এটা হয়েছে ওই যে তোমার পাশে দাঁড়ানো লিটনের জন্য। জাহানারা বেগম লিটনের দিকে তাকায়, যেটা দেখে লিটন ভয় ভয় বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করো। আমরা তো আখ খাচ্ছিলাম, দাঁত দিয়ে ছিলতে গিয়ে এমনটা হয়েছে। কি লিটন,
তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ হ্যাঁ বড় আম্মু, বিশ্বাস করো, ঠিক এটাই হয়েছে। অবশেষে জাহানারা বেগম এটা বিশ্বাস করে। আকাশ দেখে ওর মা অনেক কিছু বললেও ওর ছোট কাকি কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশ ছোটবেলা থেকেই ওনাকে ছোট মা বলে ডাকে। ছোট মা? আকাশ ওনাকে ডেকেছে এটা শুনে ও আকাশের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। উনি অনেকটা রেগে আছে আকাশের ওপর। উনি চলে যাচ্ছিল, তখনই আকাশ ছুটে গিয়ে ওনার পথ আটকিয়ে দাঁড়ায়। ছোট মা, কথা বলবা না আমার সাথে? কথা? আমি তো পরদের সাথে কেউ কথা বলে নাকি? এই জন্য তো তুই আমাকে এভাবে ভুলে গেছিস, তাই না? রাগ শুধু তোর না, আমারও আছে। 10টা বছর কি করে পারলি তুই? আমাদের কথা কি একটু মনে পড়েনি তোর? ওই দিন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু আমি তো ছিলাম, তুই আমার কাছে আসতি। সরি ছোট মা, তখন আমি অবুঝ ছিলাম, বয়সটাও কম ছিল, মাথায় যেটা এসেছিল সেটাই করেছি। আর তুমি আর আম্মু আমার কাছে দুজনই সমান, কাউকেই আমি আলাদা করে দেখি না। আর ওসবের জন্য আমি সত্যি মন থেকে ক্ষমা চাচ্ছি। আচ্ছা তুমি এক কাজ করো, আমাকে মেরে তোমার রাগটা শোধ করে নাও। আমিনা বেগমের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি পানি মুছে আকাশের দিকে তাকিয়ে বলে, ঠিক মতো খাওয়া দাওয়া কি করিস না? এত চিকন হয়ে গেলি কি করে? তোমার মতো আদর করে খাইয়ে দেওয়ার কেউ ছিল না। কিছু সময় আগেই রায়হান তালুকদার বাড়িতে ফিরেছে। গেছিল মায়ের খবরটা দেখতে। মন মেজাজ পুরোটা কেমন আবোল তাবোল হয়ে আছে। মায়া গিয়ে ওনার সামনে দাঁড়ালো। বড়াব্বু, শুনেছ কি হয়েছে? আকাশ কিন্তু এখানে এসে ওর পুরানো সেই রূপ সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, মারামারি করেছে যেন কাদের সাথে। রায়হান তালুকদার মাথা নিচু করে চেয়ারে বসেছিল। এটা শুনতে উনি মায়ার দিকে তাকালো, তবে কিচ্ছু বলল না। মায়া যখন দেখে ওর বড় আব্বু ওর কথার কোনো দাম দিচ্ছে না, তখনও আস্তে আস্তে কেটে পড়ে। কিছু সময় পর আকাশ ওর রুমের দিকেই যাচ্ছিল। ড্রয়িং রুমে আসতেই দেখে ওর বাবা বসে আছে। এজন্য ও মাথা নিচু করে চুপচাপ ওখান থেকে চলে যাচ্ছিল। কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, ঠিক তেমনই তুই কখনো ভালো হবি না। এত বছর পর আবার কি আমার মান সম্মানের চুনকালি মাখাতে ফিরে এসেছিস? কিছুই বলছি না দেখে ভেবে নিস না সব ভুলে গেছি। তাই সাবধান, যে কয়টা দিন এখানে আছিস ভালোভাবে চলার চেষ্টা কর। আকাশ ওনার কথা শুনে দাঁড়িয়ে যায়। আর কিছুক্ষণ পরে ওনাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে ওর রুমে। বিকালে আকাশ গেট খুলে বাইরে বের হচ্ছিল, তখনই ওর পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা পকেট থেকে বের করে সামনের দিকে তাকাতেই ও হঠাৎ থমকে যায়। একজোড়া চোখ ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। মাইশা বাজারে যাবে, বাড়িতে অনেক জিনিস দরকার, তাই ও রেডি হয়ে মিমকে মায়ের খেয়াল রাখতে বলে বাইরে বের হতেই ওর চোখ পড়ে আকাশের দিকে। ও তখন পকেট থেকে ফোন বের করছিল। তখনই আকাশ ও মাইশার দিকে তাকায়, আর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। 10 বছর পর আজ ওদের দেখা হচ্ছে। আকাশের চোখে চোখ পড়তেই মাইশা ঘুরে দাঁড়ায়। হঠাৎই কেন জানি ওর চোখ ভরে এসেছে। পুরনো কষ্টগুলো নতুন হয়ে তীরের মতো কলিজায় আঘাত করছে। অন্যদিকে আকাশ অনেকটা অবাক হয়েই মাইশার দিকে তাকিয়েছিল। এখানে আসার পর থেকেই ভাবছে মাইশার সাথে দেখা হলে ও কী কী ভুলবে। অনেক কিছু সাজিয়ে রেখেছিল, তবে এখন সেগুলো কিছুই মনে পড়ে না ওর। মাইশা আকাশের প্রথম ভালোবাসা, যার বিচরণ এখনও আকাশের মনেতে চলে। আর যতদিন বেঁচে থাকবে হয়তো ততদিন এভাবেই চলতে থাকবে। আকাশ দেখে মাইশা হেঁটে চলে যাচ্ছে। পাখি? 19শে মার্চ 2013, শহীদ তিতুমির কলেজ, ইন্টার প্রথম বর্ষ, বিজ্ঞান বিভাগ। স্যার ক্লাসরুমে আসতেই সবাই তাকে উঠে সম্মান জানায়। তোমাদের সবার টেস্ট পরীক্ষার রেজাল্ট চলে এসেছে, আর প্রতিবারেরই মতো এবারও প্রথম হয়েছে মাইশা। এটা শুনতেই সবাই হাতে তালি দিয়ে মাইশাকে অভিনন্দন জানায়। স্যারের সামনে প্রথম বেঞ্চে বসে হাসছে মাইশা, আর সবাইকে ধন্যবাদ দিচ্ছে। কি সুন্দর, তাই না? আশা করি সামনে তুমি আমাদের কলেজের নামটা উজ্জ্বল করবে। এবার তার নামটাও শোনো, যে সবার থেকে কম নাম্বার পেয়েছে, মিস্টার আকাশ। এটা শুনতেই সবাই হো হো করে হেসে ওঠে, আর পেছনে বেঞ্চের ব্যাগের ওপর মাথা রেখে শুয়ে থাকা ছেলেটার দিকে তাকায়। আকাশ আস্তে আস্তে ওর ডান হাতটা উঁচু করে ধরে।
যেমনটা নেতারা কোথাও গেলে করে। আকাশ দাঁড়িয়ে মুচকি হেসে সবাইকে ধন্যবাদ দিতে থাকে। মাইশা আকাশকে এমন করতে দেখে নাক ছিটকাল। সবার সাথে আকাশের পাশে বসা লিটনও হাসতে থাকে আর বলে, ভাই এবার একটু পড়াশোনা কর, নাহলে তো তোর ভবিষ্যৎ অন্ধকার। এই যে মিস্টার লিটন, এত আশি থেকে আসে? তুমি তো নিজেই ফেল মারা পাবলিক। এটা শুনতেই লিটনের হাসিটা পাখির মতো উড়াল দিল। কয়েক মাস পরে ফাইনাল পরীক্ষা, যেভাবেই হোক সবাইকে পাশ করতে হবে। তাই আমরা আজ থেকে কলেজে একটা নতুন নিয়ম চালু করেছি। আজ থেকে একজন ভালো স্টুডেন্টের পার্টনার হবে একজন খারাপ স্টুডেন্ট। যে যে টিম পরীক্ষায় পাশ করবে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় ওদের ফুল মার্ক দেওয়া হবে। বুঝতে পেরেছো তো সবাই? স্যার একটা কাগজ বের করে। তো চলো এবার দেখা যাক কে কার পার্টনার হবে। ক্লাসের সব থেকে বাজে স্টুডেন্ট আকাশের পার্টনার হবে। তখনই ক্লাসের মধ্যে একটা মেয়ে হাত উঁচু করে উঠে দাঁড়ায়। স্যার, আমি আকাশের পার্টনার হতে চাই। মা, তুমি তো নিজেই একটা ফেলটুস, কোনোভাবে টেনে টুনে পাশ করো, তাই এটা মন থেকে ডিলিট মারো। তো মাইশা, আজ থেকে তোমার ফেল মারা পার্টনার হলো আকাশ। এটা শুনতেই মাইশা চোখ মুখ বড় বড় হয়ে গেল। যেটা ভাবছিল অবশেষে সেটাই হলো। এই বজ্জাত আকাশকে পড়াশোনাতে ফেরত আনা ওর দ্বারা সম্ভব না। স্যার বলে দিয়েছে কোনোভাবেই পার্টনার পরিবর্তন করা যাবে না। যার কপালে যে জুটেছে তাকে নিয়েই থাকতে হবে। ক্লাস শেষে মাইশা এসে আকাশের বেঞ্চের সামনে দাঁড়ায়। তুমি কখন ফ্রি আছো? এটা শুনে আকাশ মাথা তুলে মাইশার দিকে তাকায়। না না, আজকাল আমি খুব বেজি, আমার হাতে অনেক কাজ, পড়াশোনা করার জন্য একটু সময় নেই আমার কাছে। আকাশের এমন খামখেয়ালি কথায় মাইশার প্রচুর রাগ হচ্ছে। তবুও মুখে একটা হাসি ঝুলিয়ে বলে, প্র্যাকটিক্যালে ফুল মার্ক পাওয়ার জন্য এটা। এসব মার্ক আমার দরকার নেই। মাইশার রাগের পরিমাণটা যেন আরও বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে আকাশকে বলে, চলো কাল থেকে আমরা শুরু করি, ওকে? এটা বলেই মাইশা আকাশের সামনে থেকে চলে আসে। নিজের জায়গাতে এসে বসে নিজের কপাল চাপড়াতে থাকে। পরের দিন ক্লাস অফ থাকায় আকাশ বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। তখনই সেখানে মাইশা চলে আসে হাতে বই নিয়ে। শোনো আকাশ, এই যে শুনতে পাচ্ছ? আকাশ। আকাশ এটা শুনতে পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। পরে আকাশ যখন সবার সাথে ক্রিকেট খেলছিল, তখনই মাইশা সেখানে গিয়ে আকাশকে ডাকতে থাকে। এভাবে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। ওরা একসাথে পড়া তো দূরে, একসাথে 1 মিনিটের বেশিও থাকতে পারেনি। আকাশ মাইশাকে দেখলেই সেখান থেকে পালায়, আর মাইশা বেচারি হাতে বই নিয়ে আকাশ আকাশ করতে থাকে। এই কয়দিনে মাইশা আকাশের পেছনে ছুটতে ছুটতে এতটাই বিরক্ত হয়ে গেছে যে এখন আকাশের কথা শুনতেই ওর চোখ দিয়ে আগুন ঝরে। ক্লাস থেকে স্যার চলে যেতেই মাইশা আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। আকাশ ভাবছিল আজকে কী অজুহাত দেবে। তখনই মাইশা বলে, তোমার সাথে কিছু কথা আছে। আকাশ আর মাইশা কলেজের ছাদে দাঁড়িয়ে আছে। আকাশ কিছুই বুঝতেছে না যে ও কী জন্য ওকে এভাবে ডেকে আনলো। আকাশ এইসবই ভাবছিল, তখন হঠাৎ মাইশা আকাশের কলার ধরেই দেয়ালের সাথে ওকে চেপে ধরে। তুই নিজেকে কি ভাবিস? কোথাকার রাজা রে তুই? এভাবে প্রতিদিন আমাকে আগে পেছনে ছুটিয়ে খুব মজা নিচ্ছিস, তাই না? গাধা, মোটা মাথা। আরে তোর মতো গরুর সাথে কথা বলার চাইতে একটা গাছের সাথে কথা বলা ভালো। ভুলে যাস না, আমি এই কলেজের টপ স্টুডেন্ট। আমার কাছে সময়ের মূল্য অনেক, আর আমার সেই সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র তোর জন্য। আকাশ অনেকটা অবাক হয়ে মাইশার দিকে তাকিয়ে আছে। কোনো মেয়ে এই প্রথম ওর এত কাছে এসেছে। মাইশার গরম নিঃশ্বাস আকাশ অনুভব করতে পারছে। ভিতরে কেমন কেমন জানি লাগছে ওর। মাইশা ওর হাতে থাকা একটা খাতা আকাশের বুকে চেপে ধরে বলে, ধর এটা, ঠিকমতো পড়াশোনা কর, না হলে স্যারের আগে আমি তোকে মেরে ফেলবো। এটা বলে মাইশা আকাশের কলার ছেড়ে দেয় আর সেখানে থেকে চলে আসে। আকাশ ওখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। ডান হাতটা বুকের বাঁ পাশে রাখে। দেখে ওর হার্টবিট অনেক দ্রুত হচ্ছে। পুরো কলেজের ছেলেমেয়েরা, যারা আকাশের সাথে উঁচু গলায় কথা বলতেও ভয় পায়, কিন্তু আজ একটা মেয়ে ওকেই হুমকি দিয়ে চলে গেল।
ব্যাপারটা আকাশকে খুব ভাবাচ্ছে। সেদিন রাতে লিটন দরজা খুলে আকাশের রুমে এসে বলে, আকাশ দাড়ি তোর খেতে ডাকছে। এটা বলে সামনে তাকাতেই ও হাঁ হয়ে যায়, যেন ও আশ্চর্য কিছু দেখে ফেলেছে। আকাশ সামনে বই নিয়ে বসে আছে, হাতে কলম। তুই পড়ছিস? সত্যি? দাদি, বড় আম্মু তোমরা কোথায়? দেখে যাও, আকাশ পড়ার অভিনয় করছে। আকাশ ওকে আটকাতে গিয়েও পারল না। লিটন এটা বলেই দৌড়ে আকাশের রুম থেকে বেরিয়ে যায় সবাইকে ডাকতে। লিটনকে এভাবে যেতে দেখে আবারও মাইশার কথা মনে পড়ে যায়। আমার কাছে সময়ের মূল্য অনেক, আর আমার সেই সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র তোর জন্য। আকাশ ওর বুকে হাত দেয়। আমার সাথে কি হচ্ছে? ওর কথা ভাবতেই বুকটা এমন দরফর করছে কেন? না, এটা হয়তো কোনো রোগ হবে। আমার পরিবারের হার্টের রোগ আছে তো, সেজন্যই এমন হচ্ছে। দাদি তখন আকাশের রুমে আসে। আকাশ, তুই ঠিক আছিস তো? তোর শরীর ঠিক আছে তো? আকাশ একটু অবাক হয়ে যায়, বলে, কি? আমার আবার কি হবে? না মানে, এমন হঠাৎ করে বই নিয়ে বসেছিস, তাই একটু টেনশন হচ্ছে। অন্যদিকে মাইশা হপ হয়ে পড়ার টেবিলে বসে আছে। তখনই ওর মা আসে ওর রুমে। আম্মু, আমার এখন একটু খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। ওর মা আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। মাইশা আকাশকে নিয়েই ভাবছে, কি এমন পাপ করেছে ও, যার জন্য আকাশকেই ওর পার্টনার করলো। ওকে তো কিছুতেই পড়াতে পারছে না, সাথে নিজের পড়াটাও করতে পারছে না। পরের দিন আকাশ আজ একা একাই কলেজে যাচ্ছিল। পুরো রাত ধরে মাইশার প্রশ্নের সকল জবাব লিখেছে খাতায়। মনটা আজ ওর বেশ ফুরফুরে। কিছু দূর আসতেই ও হঠাৎ থেমে যায়, কারণ সামনে মায়া একটা ছেলের হাত ধরে হেসে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ও এই সময় এখানে কেন? এখন তো স্কুলে থাকার কথা, ক্লাস 8-এ পড়েও। আকাশ আর মায়ার চোখাচোখি হতেই মায়া ছেলেটির হাত ছেড়ে দেয়। এতে ছেলেটা একটু অবাক হয়ে মায়ের দিকে তাকায়। আকাশ এক পা দুপা করে ওদের দিকে এগিয়ে যায়। তুই এই সময় এখানে কেন? তোর না এখন স্কুলে থাকার কথা? মায়ার মুখে কোনো কথা নেই। মায়াকে ভয় পেতে দেখে ওই ছেলেটি বলে ওঠে, জান, তুমি একে ভয় পাচ্ছ কেন? এই, কে রে তুই? আকাশ ছেলেটির দিকেই তাকায়। ছেলেটা বাইরের এলাকার। এর আগে এই এলাকার কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল ওর। রোগা পাতলা শরীর, লম্বা দেখতে, ঠোঁটটাও কালো হয়ে আছে। আকাশ দেখেই বুঝে গেল ছেলেটি গাঞ্জুট্টি, সবসময় নেশার উপরেই থাকে। আকাশ মায়ের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, কি রে, কিছু জিজ্ঞেস করেছি আমি, কথা কি কানে যায় না তোর? মায়াকে ধমক দিতে দেখে ছেলেটার ভেতরে হিরোর আত্মা ভর করে। ও গিয়ে ডিরেক্ট আকাশের কলার ধরে। আকাশ ছেলেটার দিকে তাকিয়ে হাসতে থাকে। তোর সাহস তো কম বড় না, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে ধমক দিস? তোরে তো। মায়া সেখানে দাঁড়িয়ে এসব দেখছে। আকাশ ওর কাঁধের ব্যাগটা নিচে ফেলে দেয়, আর ছেলেটার হাত ধরতেই ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। মায়ের এবার একটু টেনশন হচ্ছে। ও ভেবেছিল ওর বয়ফ্রেন্ড খুব ইজিলি আকাশকে মারতে পারবে। ছেলেটা ব্যথায় চিৎকার করছে, এটা দেখে মায়া বলে, ভাই প্লিজ ওকে ছেড়ে দে, প্লিজ, আমি ওর থেকে দূরে দূরে থাকবো, ছেড়ে দে। শুরুটা ও করেছে, শেষটা আমি করব। আকাশ ছেলেটার গালে কষে একটা চড় মেরে দিল। এটা দেখে মায়া কান্না করে দেয়। ভাই প্লিজ ওকে ছেড়ে দে, ওর কিচ্ছু হয়ে গেলে আমি বাঁচবো না। চুপচাপ এখন বাড়ি যাবি, না হলে আজকে একে আমি এখানে মেরে রেখে যাব। ভাই প্লিজ। আকাশ ছেলেটার গালে আরও একটা চড় মেরে দেয়। চুপচাপ বাড়িতে যেতে বলছি। মায়া কান্না করতে করতে ছেলেটার দিকে তাকালো, দেখে ছেলেটার গাল মুখ অনেকটা ফুলে গেছে, যেটা দেখে আকাশের প্রতি ওর খুব রাগ হতে থাকে। মায়া সেখান থেকে চলে যেতে আকাশ ছেলেটাকে বলে, বলেও যদি কখনো তোকে মায়ের আশেপাশে দেখেছি, খুদার কসম তোকে আমি মেরে ফেলবো, আর আমি যেটা বলিস সেটাই করি, তাই সাবধান। আকাশ ছেলেটাকে সেখানেই ছেড়ে দিয়ে ব্যাগটা উঠিয়ে সেখান থেকে চলে গেল। মাইশা ক্লাসে বসে পড়ছিল, তখনই আকাশ ওর সামনে কালকের খাতা রেখে নিজের জায়গায় পেছনের বেঞ্চে এসে বসে পড়ল। মাইশা অনেকটা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে খাতাটা খুলে দেখে আকাশ এক রাতেই সব প্রশ্নের উত্তর লিখে ফেলেছে। ও আকাশের দিকে আবার ফিরে তাকায়,
দেখে আকাশও ওর দিকেই তাকিয়ে আছে। মাইশাকে এমনভাবে তাকানো দেখে আকাশের হার্টবিটটা আবারও বেড়ে যায়। আজকাল যে ওর কী হচ্ছে ও নিজেই বুঝতে পারছে না। হঠাৎ যেন এই ডাইনি মেয়েটা ওর কাছে পড়ি মনে হচ্ছে। মাইশা ছাদে বসে আকাশের করা অঙ্ক আর লেখাগুলো দেখছিল আর মুচকি হাসছিল। লোকে ঠিকই বলে উপরওয়ালা আকাশকে দেখতে অনেক সুন্দর বানিয়েছে, কিন্তু ওর বুদ্ধি একেবারে হাঁটুর নিচে। আহারে, ওর ব্রেন এত ভালো, তারপরও কেন যে ঠিকমতো পড়াশোনা করে না কে জানে। মাইশা নিজে নিজে এটা বলছিল, তখন ওর চোখ যায় খাতার এক কোনায় লেখার দিকে। আকাশ লিখেছে, কি হচ্ছে আমার সাথে? ওর কথা ভাবলে বুকটা এমন করছে কেন? মাইশা এটার মানে বুঝতে পারে না। তখনই ও নিচে দেখে 3টা ছেলে মিলে একটা মোটা ছেলেকে কথা শোনাচ্ছে। আমি তোকে এগুলো ক্লাস শুরু হওয়ার আগে আনতে বলেছি। মোটা ছেলেটা একটু ভয় পেয়ে বলে, ভুল হয়ে গেছে ভাই, অনেক দোকান খুঁজে তারপর এটা পেয়েছি। মোটা ছেলেটার হাতে কয়েকটা বিয়ারের বোতল। ওকে এভাবে ভয় পেতে দেখে ওর সামনে থাকা ছেলেটা ওর পেটে ঘুষি মেরে হেসে বলে, দেখতে তো এত মোটা, তারপর আবার ভয় পাচ্ছিস? আরে ভাই, ব্যথা পাচ্ছি তো। বাবুর এমন রাগ নিয়ে কথা বলা দেখে ছেলেটা বাবুর গালে একের পর এক চড় মারতে মারতে বলে, তোর কি সত্যি ব্যথা লাগছে? তুই তো একটা হাতির বাচ্চা, গন্ডারের চামড়া তোর। তাছাড়া তোকে মারতে ভালোই লাগে। চড় খেতে খেতে মোটা ছেলেটার অনেকটা রাগ হয়। ওর সামনে থাকা ছেলেটিকে ধাক্কা মেরে চিৎকার করে বলে ওঠে, ব্যাস, অনেক হয়েছে, আর না। তোরা কি আমারে চাকর পেয়েছিস? কথা শেষ হতেই ওরা 3জন মিলে মোটা ছেলেটাকে মারতে থাকে। মোটা ছেলেটা ব্যথায় চিৎকার করতে থাকে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখনই আকাশ সেখান দিয়েই যাচ্ছিল। ছেলেদের এভাবে মারামারি করতে দেখে আর মোটাটার এমন আকুতি মিনতি দেখে আকাশ সেখানে দৌড়ে চলে আসে। এই ছাড় ওকে, কি করছিস? ও ব্যথা পাচ্ছে তো। ব্যথা পেলে ও পাচ্ছে, এতে তোর এত জ্বলছে কেন? নিজের ভালো চাইলে এক্ষুনি এখান থেকে ভাগ। আকাশ ছেলেগুলোর দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। ছেলে 3টা হাঁটু গেড়ে আকাশের সামনে বসে আছে। কবিগুরু নজরুল কাকু বলেছেন, একজন রাগী মানুষকে কখনো রাগিও না, তাহলে এর ফল খারাপ হতে পারে। উনি আরও বলেছেন, এর মতো নরম লোকদের সাথে অহিংসা নয়, তাদের ভালোবাসতে শেখো, দেখবে দুনিয়াটাই বলতে যাবে। কি বলেছি মনে থাকবে তো? ছেলেগুলো মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কলেজের ছাদ থেকে মাইশা এসব দেখে আর আকাশের এমন বাণী শুনে ও আর নিজের হাসিটা আটকে রাখতে পারল না। কলেজ থেকে বাড়ি ফিরতেই রায়হান তালুকদার কষে আকাশের গালে একটা চড় মেরে দেয়। আকাশের মা, দাদি, ছোট মা সবাই অবাক হয়ে ওর দিকে এগিয়ে আসতেই রায়হান তালুকদার হাত উঁচু করে থামিয়ে দেয় ওদের। আজ আমাদের ভেতরে কেউ আসবে না। গুন্ডা হচ্ছ? হ্যাঁ, তোরে কি এত কারি কারি টাকা খরচ করে কলেজে পাঠাচ্ছি গুন্ডা বানানোর জন্য? রাস্তার ছেলে পেলেদের ধরে মারামারি করার জন্য? আকাশ এবার বুঝতে পারল মাত্র ওর গালে চটটা কেন পড়ল। কিছুটা দূরে দাঁড়িয়ে রেগে বোম হয়ে ওর দিকে তাকিয়ে আছে মায়া। ওকে ছেড়ে দে, বাচ্চা মানুষ, একটা ভুল করে ফেলেছে, তাই বলে এভাবে মারবি? ও বাচ্চা? আরে ক্রিমিনাল, ও ক্রিমিনাল। তুই যে এখনই বের হয় বাড়ি থেকে, তোর মতন ছেলের আমার কোনো প্রয়োজন নেই। আকাশ রেগে ওর ঘাড়ে থাকা ব্যাগটা ফ্লোরে ছুঁড়ে মেরে মায়ার দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসে। মায়ের ওপর আজ ওর খুব রাগ হচ্ছে। মায়েশা প্রাইভেট থেকে বাড়ি ফিরছিল, তখন দেখে আকাশ বাড়ির পাশের একটা বেঞ্চে বসে আছে। আই যে কবিগুরু নজরুল সাহেবের ভাতিজা এখানে বসে কেন? মায়েশা এসে আকাশের সামনে দাঁড়ায়। একটু চেষ্টা করলেই তো সব কিছু পারো, তাহলে ভালোভাবে পড়াশোনাটা করছো না কেন? আমার ইচ্ছা তাই পড়াশোনা করি না, তাতে তোমার কি? নিজের কোনো কাজ নেই, থাকলে যাও গিয়ে সেটাই করো, কানের কাছে এভাবে প্যাক প্যাক করো না তো। আকাশের এমন কথা শুনে মায়েশা হাঁ হয়ে যায় আর রেগে সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে মায়া ওদের বাড়ি থেকে বাইরে বের হয়ে যায়। আকাশ গিয়ে ওর পথ আটকে দাঁড়ায়। তুই নালিশ করেছিস তাই না? হ্যাঁ, আমি বলেছি বড়বাবুকে, তখন তোকে বারবার বলেছিলাম ওকে মারিস না, ওর কিছু হলে আমি বাঁচবো না। তুই একটা বারও শুনিসনি। আরে ও একটা খারাপ ছেলে, এলাকার আরও কয়েকটা মেয়ের সাথে পীড়িত করে বেড়ায়, তাছাড়া
সবসময় নেশায় ডুবে থাকে। তোর সমস্যা কি? আমি আমার ভালোবাসা দিয়ে ওকে পাল্টে দিব? এই, তুই ভালোবাসে কি বুঝিস? হ্যাঁ, এই যা তো, নিজের কাজ কর, শুধু শুধু আমার মাথা খাস না। আরেকটা কথা মনে রাখিস, আজকের তুই যা করেছিস এটা আমার মনে থাকবে। একদিন তোর এই পাওনাটা আমি সুদে আসলে মিটিয়ে দেব। মায়া সেখান থেকে চলে যেতেই আকাশ রাগেই বেঞ্চিতে লাথি মেরে দেয়। ছোট মা আকাশকে ওদের বাড়িতে নিয়ে যায়। পরের দিন কলেজের সামনে আকাশ আর লিটন দাঁড়িয়ে আছে। আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? চল না কলেজে যাই, আমার পা ব্যথা করছে তো। একটু অপেক্ষা কর না। তখনই আকাশ দেখে মাইশা আসছে। আকাশ দৌড়ে মাইশার সামনে চলে আসে। এতেই মাইশা একটু ঘাবড়ে যায়। আমি কালকে অমন খারাপ ব্যবহারের জন্য সরি। আসলে আমি একটু ডেকেছিলাম, তাই মুখ ফসকে ওসব বলে ফেলেছি। মাইশা একটু অবাক হয়। বাহ, তোমার মতো বজ্জাত ছেলেও যে সরি বলতে পারে এটা জানা ছিল না। যাই হোক, এবারের মতো তোমায় মাফ করে দিলাম। কবিগুরু নজরুল সাহেবের ভাতিজা বলে কথা। এটা শুনতেই আকাশের গতকালকের কথাগুলো মনে পড়ে গেল, যেগুলো ও ওই ছেলেগুলোকে বলেছিল। মাইশা এটা বলে চলে যাচ্ছিল, তখনই দাঁড়িয়ে যায় আর বলে, একটা কথা কি জানো, তুমি না অন্যদের থেকে আলাদা, আর এটা আমার ভালো লেগেছে। কথাটা যেন সোজা গিয়ে আকাশের বুকে লাগলো। বুকে ধুকধুকটা যেন আরও বেড়ে গেল ওর। মাইশার বলা শেষ কথাটা ওর কানে বাজছে। কি বলতে চাইলো ও? মাইশা ওখান থেকে চলে যেতেই আকাশ ওর দুই হাত বুকে চেপে ধরে। লিটন দৌড়ে আকাশের কাছে আসে। ও আকাশকে কিছু বলছে, কিন্তু সেটা আকাশের কান পর্যন্ত গিয়ে আর পৌঁছাচ্ছে না। আকাশ হাঁ করে মাইশার দিকে তাকিয়ে আছে। আজকে আর ওর কলেজে যাওয়া হলো না। বাড়ি এসে রুমে থেকেও বাইরে বের হয়নি। মা, দাদি, ছোটো মা সবাই ডাকতে আসছিল, কিন্তু কারো কথাই কানে নেয়নি ও। লেখকেরা ঠিকই বলেছে, প্রেমে পড়লে সব কিছুই যেন রঙিন মনে হয়, যেমনটা এখন আকাশের সাথে হচ্ছে। ওর সাদা কালো জীবনে রংধনু হয়ে মাইশা এসেছে। মাইশা ওর মা, বাবা, বোনের সাথে বসে রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ করেই ওর আকাশে সেই বাণীগুলো মনে পড়ে যায়। এতে ও সব কিছু ভুলে হেসে ওঠে, যেটা দেখে ওর বাবা মা, এমনকি 7 বছরের মিমও অবাক হয়ে যায়। পরের দিন মাইশা ক্লাসে বসে আছে আর বারবার দরজার দিকেই তাকাচ্ছে। এমন করতে করতে ক্লাস শুরু হয়ে শেষ হয়ে গেল। ক্লাস শেষে মাইশা বাড়ি যাচ্ছিল। গেট থেকে বের হয়ে কিছুটা দূর আসতেই ও আকাশকে দেখতে পায়। মুখে একটা হাসি ঝুলিয়ে ওর দিকেই আসছে। এই যে নজরুল কাকুর ভাতিজা, ক্লাসে আসো না কেন? প্রেমে পাগল হয়ে গেছিলাম তাই। মাইশা ভ্রু কুঁচকে আকাশের দিকে তাকায়। আকাশ একটা লম্বা শ্বাস নিয়ে বলে, মাইশা আমার গ্রামের ছেলে, বাইরে যেমন ভিতরটাও ঠিক তেমন। মনের কথা বেশি সময় ভিতরে চেপে রাখতে পারি না। ভালোবেসে ফেলেছি তোমায়। এটা শুনতেই মাইশা অনেকটা অবাক হয়ে যায়। পরক্ষণেই হেসে বলে, আমি বজ্জাত ছেলেদের সাথে কোনো সম্পর্ক রাখি না, প্রেম ভালোবাসা তো দূর। এটুকু বলেই মাইশা মুচকি হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে থাকে। তুমি যা যা বলবে আমি তাই তাই করব, কখনো অভিযোগ করার সুযোগ দিব না মাইশা। মাইশা যেতে যেতে দাঁড়িয়ে যায়, আকাশের দিকে ফিরে। এটা দেখে আকাশের মনের আশার আলোটা আবার জ্বলতে শুরু করে। তোমার কাছে একটা চান্স আছে, পরীক্ষা ভালো রেজাল্ট আনো, তারপর আমি ভেবে দেখব কি করা যায়। মাইশা এই কথা আকাশের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। সেখানে দাঁড়িয়ে ইয়েস ইয়েস বলে চিৎকার করতে থাকে। মাইশা আকাশকে এমন করতে দেখে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আকাশের ভেতরে এই কয়েকদিনে অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো বাথরামও করে বেড়ায় না, বর্তমানে পড়াশুনো নিয়েই ব্যস্ত, যেটা দেখে ওর পরিবারের সবাই অবাক। প্রতিদিন মাইশার পেছন পেছন কলেজ যাওয়া, একসাথে বসে কথা বলা, পড়ার ফাঁকে হাঁ করে তাকিয়ে থাকা যেন আকাশের অভ্যেস হয়ে গেছে। যতদিন যাচ্ছে মাইশাও একটু একটু করে আকাশের প্রতি দুর্বল হয়ে পড়ছে। না চাইতেই আকাশ ওর অনেক কাছের কেউ হয়ে উঠেছে। কিন্তু কথায় আছে না, সবার কপালেই সুখ সহ্য হয় না, তেমনটা আকাশের সাথেও হয়। বিকালে লিটনের সাথে মাঠে বসেছিল, তখনই কয়েকজন পুলিশ এসে আকাশকে ধরে হাত করা পড়ায়।
রায়হান তালুকদার মোড়ের একটা দোকানে বসে সবার সাথে গল্প করে চা খাচ্ছিল। তখনই একটা লোক এসে ওনাকে বলে, রায়ান ভাই, তুমি এখানে চা খাচ্ছ আর ওইদিকে তোমার ছেলেরা পুলিশ ধরে নিয়ে গেছে। এমনটা শুনতেই রায়হান বসা থেকে উঠে দাঁড়ায়। কি বলছো? পুলিশ ওকে কেন ধরবে? তোমার যে ছেলে, কি আর বলবো, 10 জনকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার কেস। রায়হান তালুকদার সেখানে আর দাঁড়ালো না। সেখান থেকে লোকেরা আকাশকে নিয়ে অনেক কথা বলতে থাকে, যেগুলো রায়হান তালুকদারের সহ্য হচ্ছে না। পুলিশ স্টেশন নিজের বাবাকে দেখে আকাশ চিৎকার করে বলতে থাকে, আব্বু, আমি এখানে বিশ্বাস করে আমি কিছু করিনি, আমি কারোর সাথে মারামারি করিনি। রায়হান তালুকদার পুলিশ অফিসারের কাছে আসে। দেখুন, ছেলেগুলোর অবস্থা অনেকটা গুরুতর, সবাই এখন হসপিটালে ভর্তি। তাছাড়া একজন নিজ চোখে আপনার ছেলেকে ওদের মারতে দেখেছে। তাই সরি, এখন আমার হাতে কিছুই নেই। তখনই অফিসারের রুমে মায়া এলো। স্যার, আমি কি এখন যেতে পারি? রায়হান তালুকদার অনেকটা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মায়া, তুই এখানে? পুলিশ বলে, আপনারা একে অপরকে চিনেন নাকি? ও তো আমার ভাতিজি। কি বলেন? আরে উনিই তো সাক্ষী দিয়েছে, ওনার সামনেই আপনার ছেলে ওই ছেলেগুলোকে মেরেছে। মায়া মাথা নিচু করে অবলা মেয়ের মতো দাঁড়িয়ে আছে। রায়হান বলে, মায়া মামুনি, এসব কি? অফিসার যা বলছে এসব কি সত্যি? মায়া চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ছেলেগুলো আমার বন্ধু। একটা প্রজেক্টের জন্য আমরা একই সাথে ছিলাম। তখনই আকাশ সেখানে আসে আর আমার সাথে বাজে ব্যবহার করতে থাকে, যেমনটা ও সব সময় করে। আমার বন্ধুরা সেটা মানতে পারেনি। পরে ওদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর হঠাৎ আকাশ ওদের মারতে থাকে। আমি ওকে থামাতে গেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মায়া ওর কপালে লাল হয়ে থাকা একটা জায়গা দেখায়। সন্ধ্যার দিকে রায়হান তালুকদার আকাশকে থানা থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। গেট দিয়ে আকাশ বাড়ির ভেতরে ঢুকতেই ওর বাবা কষে আকাশের গালে একটা চর বসিয়ে দেয়। এতে আকাশের ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। বাড়ির সবাই সেখানে চলে আসে। সবাই আকাশের সম্পর্কে এসব শুনেছে। এক থাপ্পড়ে আকাশের চোখে পানি চলে আসে। ও বুঝতে পারছে ওর বাবা আজ কতটা রেগে আছে। ও মায়ের দিকে তাকায়, দেখে ও আকাশের দিকে তাকিয়ে এসবের মজা নিচ্ছে। তখন থানাতে মায়া আকাশের কাছে এসে বলেছিল, সেদিন তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে মেরে জীবনের সব থেকে বড় ভুলটাই করেছিস। বলেছিলাম না, এটার পাওনা আমি শুধুই আসলে মিটাবো। আমি আমার সেই কথাটা রেখেছি। আকাশদের বাড়িতে এমন চেঁচামেচি শুনেই মাইশা আর মিম সেখানে ছুটে চলে আসে। আকাশ ওর আব্বুর দিকে তাকিয়ে বলে, আব্বু, বিশ্বাস করো, আমি কিছুই করিনি, ওই মায়া আমাকে ফাঁসাচ্ছে। আকাশ এটা বলতে ওর বাবা আরও একটা চড় মেরে দেয় আকাশের গালে। আকাশের দাদি আর মা আকাশের দিকে দৌড়ে আসতে গেলে রায়হান তালুকদার বলে, খবরদার, তোমরা কেউ এগোবে না, না হলে খোদার কসম আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আর তুই কি বললি? মায়া তোকে ফাঁসাচ্ছে? হ্যাঁ, আরে গ্রামের প্রত্যেকটা মানুষ জানে তুই কেমন একটা বেয়াদব ছেলে। আমায় দেখলে মানুষ এখন ছিছি করে, বলে বাপ ছেলের মধ্যে কোনো মিল নেই। যতটুকু সম্মান ছিল আজকে সেটা গেল। তুই যা, বেরিয়ে যায় বাড়ি থেকে, তোর মতন ছেলের কোনো দরকার নেই আমার। দাদি এসে রায়হানের কাঁধে হাত রাখতেই উনি এক ঝটকায় সেটা সরিয়ে ফেলে। ছুবে না আমায়। আর তুই এখন দাঁড়িয়ে আছিস? বের হ। রায়হান তালুকদার আকাশের গলা ধরে গেটের বাইরে নিয়ে যেতে থাকে, যেটা দেখে মায়েশারও খারাপ লাগে। আজ থেকে তুই আমার ছেলে না, তাই এই বাড়িতে ভুলেও ফিরবি না। কোনোদিন যেন তোর মুখ আমাকে দেখতে না হয়। এটুকু বলেই উনি গলা ধাক্কা দিয়ে আকাশকে বাড়ি থেকে বের করে দেয়। সেদিন আকাশের খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল এক মুহূর্তে ওর পুরো লাইফটাই নষ্ট হয়ে গেছে। ভেবেছিল নিজেকে শেষ করে দেবে, চেষ্টাও করেছিল কিন্তু পারেনি। আর সেদিনের পর আকাশ আর ওই বাড়িতে ফিরে আসেনি। বর্তমানে মাইশা হেঁটে চলে যাচ্ছে, আকাশ পেছন থেকে ওর দিকে তাকিয়ে আছে। মাইশার এমনভাবে ইগনোর করা আকাশের যেন হজম হচ্ছে না। তাহলে কি মাইশা আকাশকে চিনতে পারেনি? হয়তো না। এত বছর পর ওদের দেখা, সব কিছু সাথে মানুষের চেহারা দুটোই তো পরিবর্তন হয়। আকাশ আবার ওকে ডাকে, এই যে মাইশা। আকাশের ডাকে মাইশা পেছনে ফিরে দেখে আকাশ হাত উঁচু করে মুচকি হেসে হাত নাড়াচ্ছে।
আরে এটা আমি, আকাশ, চিনতে পারছো না? মাইশা এমন একটা ভাব করে যে ও আকাশকে দেখে চিনতেই পারেনি। এখন আবার দেখে মুখে একটা হাসি ঝুলিয়ে বলে, আকাশ, আপনি? মানে রায়হান কাকুর ছেলে আকাশ? আরে আমি তো প্রথম দেখি চিনতে পারিনি। আকাশ মুচকি হেসে মাইশার কাছে এগিয়ে আসে। কেমন আছো? এই তো ভালোই, আপনি কেমন আছেন? ভালো। তুমি তো দেখছি একটুও বদলাওনি, আগের মতোই আছো। মাইশা বলে, হয়তো, তবে আপনি তো অনেকটা বদলে গেছেন, দেখে চেনার উপায় নেই। আপনি কে? সময় মানুষকে অনেকটা পরিবর্তন করে দেয়। এটা ঠিক বলেছেন, সময় মানুষ পরিবর্তনের কারিগর। সময় যে মানুষকে নিয়ে কিভাবে খেলা করে এটা খুব ভালো করেই জানি। তা হঠাৎ কি মনে করে এখানে ফিরলেন? মানুষ আর পাখিরা প্রায় এক, জানো তো? পাখিরা সারাদিন বাইরে থাকে আর সন্ধ্যা হলে নিজের নীড়ে ফিরে আসে। তেমনি আমি যতই বাইরে থাকি না কেন, একদিন না একদিন তো নিজের নীড়ে ফিরতেই হতো। মাইশা আকাশের কথা শুনে একটু অবাক হয়ে তাকালো। সত্যি লোকটা অনেক বদলে গেছে। আগে কিনা মাথায় যেটা আসতো সেটাই বলতো, কিন্তু এখন খুব ভেবে চিন্তেই কথা বলছে। আজ আকাশের দাদির অনুষ্ঠান, গ্রামের সকলকে দাওয়াত করা হয়েছে এখানে। জুমার নামাজের পর একে একে সব লোক আসতে থাকে। বাড়ির সামনের জায়গাতে লোকেদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রথম মিলাদ, পরে দোয়া, এরপর সবার জন্য খাবারের ব্যবস্থা। রায়হান তালুকদার গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে বাড়ির ভেতরে বসার জায়গা দেখিয়ে দিচ্ছে। আর রায়হান তালুকদার উনি খাওয়া দাওয়ার জন্য জিনিসপত্র গুছাচ্ছে। রায়হান দাঁড়িয়ে সবাইকে পথ দেখিয়ে দিচ্ছে, তখনই সবার সাথে এলাকার চেয়ারম্যানও সামনে আসে। কি স্যার, দেখে তো মনে হচ্ছে অনেক বড় করে অনুষ্ঠান করছেন। বেশ টাকাও খরচ হয়েছে, তাই না? শুধু আমার টাকাটা ফেরত দেওয়ার সময় আপনার কাছে টাকা থাকে না, নাটক করেন আমার সাথে, তাই না? রায়হান তালুকদার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উনি একটুও ভাবতে পারেনি চেয়ারম্যান এত মানুষের সামনে ওনাকে এভাবে অপমান করবে। উনি নিচু সুরে বললেন, আমরা এসব নিয়ে পরে কথা বলি, এখন এখানে অনেক মানুষ, সবাই শুনতেছে। শুনলে শুনুক, আমিও তো সেটাই চাই। টাকা নেওয়ার সময় কত আকুতি মিনতি করেছিলেন, আর এখন ফেরত দেওয়ার সময় আমি কে? বাহ স্যার, বাহ, আপনি তো পাক্কা অভিনেতা। আর সম্মান নষ্টের ভয় পাচ্ছেন? আরে কে সম্মান করে আপনাকে? সবাই মুখে মুখে ভালো বলে, কিন্তু পেছনে সেটা না হয় নাই বললাম। আর আমি এখানে খেতে আসিনি। 1 সপ্তাহের মধ্যে আমার টাকা পরিশোধ করবেন, না হলে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব বলে দিলাম। বাড়িতে আসা সকল লোক গেটের দিকে এই ঘটনা দেখছে। রহমান তালুকদার এমন জোরে জোরে কথা শুনে ছুটে সেখানে চলে এসেছে। দূরে দাঁড়িয়ে জাহানারা বেগম চোখের পানি ফেলছে। আকাশ দাঁড়িয়ে গেটের দিকেই তাকিয়ে আছে। যতটা না খারাপ লাগছে, তার থেকে বেশি রাগ হচ্ছে ওই চেয়ারম্যানের প্রতি। অনুষ্ঠানটা ঠিকঠাকভাবেই শেষ হয়ে গেছে। আকাশ আর লিটন গেটের কাছে দাঁড়িয়ে আছে। আকাশের নজরটা ওর বাবার উপর। সবার সাথে ভালোভাবে কথা বললে কপালে চিন্তার ভাঁজ পড়ে আছে। তখনই সেখানে মিম মাইশাকে সাথে করে নিয়ে আসে। ওরা মিলাদে আসছিল। আপনি আকাশ ভাইয়া, তাই না? আকাশ মাইশা আর মিমের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এটা শুনতেই মিম মাইশাকে বলে, দেখেছি বাপু, আমার ধারণাটা ঠিক হয়েছে। বলেছিলাম না ওটা আকাশ ভাইয়াই হবে। মাইশা একটু হাসার চেষ্টা করে। সেদিনের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া, আর আপনাকেও ধন্যবাদ লিটন ভাইয়া। আপনারা না থাকলে যে ওই দিন আমার সাথে কি হতো। আকাশ মুচকি হেসে বলে, আরে ছাড়ো তো, আর ওদের আমি খুব ভালো করেই বুঝিয়েছি। এরপর থেকে ওরা আর কেউ তোমাকে কখনো বিরক্ত করবে না। মাইশা বলে, আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আকাশ মাইশার দিকে তাকায়। ও খেয়াল করেছে মাইশা এখনও একবারও ওর চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। অনেকটা চাপা স্বভাবের হয়ে গেছে এখন। রায়হান তালুকদার চেয়ারে বসে আনমনে অনেক সময় ধরেই কিছু একটা ভেবে চলেছে। আর ওনার সামনে বসে আছে লিটনের বাবা, ওনারই ছোট ভাই। রান্নাঘরে জাহানারা বেগম সব কিছু গোছাচ্ছে। ওনার মনটা আজ খুব খারাপ। এতগুলো টাকা 1 সপ্তাহের ভিতরে কোথায় পাবে, কে বা দিবে? আম্মু। হঠাৎ আকাশের ডাকে জাহানারা বেগম একটু চমকে ওঠে। আকাশের দিকে তাকায়। হ্যাঁ রে খোকা, কিছু লাগবে তোর? আকাশ বলে, ওই সময় গেটের কাছে লোকটা কে ছিল, আর তোমরা তার থেকে টাকা ধার নিচ্ছ কেন? জাহানারা বেগম আকাশের দিকে তাকিয়ে মিথ্যে হাসার চেষ্টা করে।
ওসব কিছু না, তুই রুমে যা, গিয়ে রেস্ট নে, সারাদিন তো অনেক কাজ করলি। আমার থেকে কেন লুকাচ্ছ? লোকটা বলেছিল আমরা ওনার থেকে টাকা ধার নিয়েছি, কিন্তু আমাদের তো যথেষ্ট আছে, তাহলে টাকা ধার কেন? তখনই সেখানে আমেনা বেগম চলে আসে আর উনি বলেন, কোনো লাভ নেই, তোর মা তোকে এটা কখনো বলবে না। জাহানারা বেগম রাগী কণ্ঠে আমেনাকে বলে, ছোট, চুপ, একদম চুপ, এই ব্যাপারে কোনো কথা নয়। কেন বুবু, একদিন না একদিন তো জানবে, তাহলে আজ নয় কেন? আকাশ শোন, আমি তোকে বলছি, 2 বছর আগে তোর মা হঠাৎ একদিন সেন্সলেস হয়ে পড়ে যায়। ডক্টরের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে দেখা যায় তোর মায়ের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা বলে আর্জেন্ট অপারেশন করা লাগবে। নতুন কিডনি সহ প্রায় 18 লাখ টাকার মতো খরচ হবে। তোদের কাছে আমাদের কাছে যা ছিল তা মিলিয়ে মোট 13 লাখ টাকার মতো হয়। আর বাকি 5 লাখ টাকার জন্য তোর আব্বু গিয়ে ওই চেয়ারম্যানের কাছে হাত পাতে। আর দুপুরে ওই মুখে দাড়ি চুল কালারওয়ালা লোকটা হচ্ছে চেয়ারম্যান। আকাশ ওর মায়ের দিকে তাকায়, দেখে উনি অন্যদিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আকাশের ও এটা শুনে কষ্ট হতে থাকে। মায়ের মতো ওর 2 চোখও ভরে আসে। জাহানারা বেগম বলে, গত 6 মাস ধরে আমরা ওনাকে টাকা দিচ্ছি, কিন্তু টাকার পরিমাণ কিছুতেই কমে না। বলে যে এগুলো সব সুদের টাকা, আসল টাকা পুরোটাই এখনো বাকি। আকাশ এগিয়ে এসে ওর মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। তুমি চিন্তা করো না, ওনার সাথে আমি গিয়ে নিজে কথা বলবো। আমার উপর ভরসা রাখো, আমি সব কিছু ঠিক করে দেব। আকাশ ওদের বাড়ির ছাদে চলে আসে। পকেট থেকে ফোনটা বের করে জিশানকে কল করে। ও ফোন রিসিভ করতেই আকাশ বলে, এখানকার রানিং চেয়ারম্যানের সম্পর্কে সকল তথ্য আমার চাই। ফোনের ওপাশ থেকে জিশান বলে, জি স্যার, কাজ হয়ে যাবে, কিন্তু এটা কোন কোচের জন্য? পার্সোনাল ক্যাচ। ওকে স্যার, সরি স্যার। ফোনটা কাটতেই আকাশ ওর পেছনে কারো উপস্থিতি টের পায়। ঘুরে দেখে ওর বাবা রায়হান তালুকদার দাঁড়িয়ে আছে। আকাশ ওর বাবার দিকে কিছু সময় তাকিয়ে রইল। দুজনের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে। আকাশ সেখানে আর দাঁড়ালো না। রায়হান তালুকদার ছাদের রেলিংয়ের কাছে এসে দাঁড়িয়ে লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। উনি যতবার আকাশের মুখোমুখি হয় তখন নিজেকে খুব ছোট মনে হয়। নিজের সম্মানের কথা ভেবে একমাত্র ছেলেকে দূরে সরিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে নিজের স্ত্রী, নিজের মাকেও নিজের থেকে অনেক দূরে সরিয়ে ফেলেছিল। জাহানারা বেগম দরকার না হলে ওনার সাথে কথা বলে না। বেঁচে থাকতে ওনার মাও এমনটা করতো। জীবনের এই 10টা বছর উনি কত কষ্ট নিয়ে কাটিয়েছে সেটা একমাত্র উনিই জানে। এসব ভাবতেই ওনার চোখটা হঠাৎই ভরে এলো। আকাশ ছাদের দরজার পিছনে দাঁড়িয়ে ওর বাবাকে দেখছে। চাঁদের হালকা আলোতে ওর বাবার চোখের পানিটা কেমন ছলছল করছে। কে বলেছে ছেলেরা কাঁদে না? ওরাও তো মানুষ, ওদেরও তো কষ্ট হয়, ওদেরও তো সবার মতো একটা মন আছে। আসলে ছেলেরা কাঁদে, তবে সেটা সবার আড়ালে। আকাশ ওর বাবাকে কখনো এতটা অসহায়ের মতো দেখেনি। অন্যদিকে মিম মাইশার পাশে শুয়ে আছে। আচ্ছা বউ, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? আকাশ ভাইয়া, উনি কিন্তু অনেক হ্যান্ডসাম, কিউট আছে। দেখে বোঝাই যায় না উনি আমাদের বয়সী। এটা শুনতে মাইশা রেখে যায়। আমাদের বয়স মানে? আমি কি বুড়ো হয়ে গেছি? আরও যেমনই থাকুক না কেন, এতে তোর কি? তুই চুপচাপ ঘুমাতো। মিম আর কিছু বলল না, চুপচাপ অন্যদিকে ফিরে শুইল। মাইশা আকাশের কথায় ভাবছে। পুরনো কতই না স্মৃতি আছে ওদের একসাথে। মাইশা যেখানে যাবে আকাশ ওর পেছনে পেছনে সেখানে চলে যাবে। কিছু করলে হাঁ হয়ে তাকিয়ে থাকতো, আর এখন ভালো করে তাকায়ও না। এসব ভাবতেই মাইশা একটা দীর্ঘশ্বাস ফেলে। পরের দিন সকালে মাইশা হসপিটালে যাবে, তাই রেডি হয়ে বের হলো। বাড়ির সামনে রাখা নীল রঙের গাড়িটা ওরই। অনেক কষ্টে টাকা জমিয়ে কিনেছে। ছোট রাস্তা থেকে বড় রাস্তায় উঠতেই একটা ছেলে ওই রাস্তার মাঝখানে হাত উঁচু করে দাঁড়ায়। ছেলেটার নাম সাকিব। গত 5 বছর যাবৎ মাইশার পেছনে পড়ে আছে। তখন মাইশা ইন্টার্ন করছিল হসপিটালে। সাকিবের মায়ের দায়িত্বে ও ছিল। সেখান থেকেই পরিচয়। সাকিবের মা একদিন বলেছিল, এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো। সেদিন থেকেই সাকিব মাইশাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। মাইশা অনেকটা বিরক্ত হয়ে গাড়ি থামায়। সাকিব হাতে কয়েকটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এসবের মানে কি?
কেন প্রতিদিন এভাবে ঝামেলা করেন বলুন তো? সাকিব মুচকি হেসে বলে, তোমার কাছে ঝামেলা হতে পারে, কিন্তু আমার কাছে এটা ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি মাইশা, বিয়ে করতে চাই তোমাকে। প্লিজ রাজি হয়ে যাও না। মাইশা গাড়িটা একটু পিছিয়ে নিয়ে সাকিবকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সাকিব চিৎকার করে বলে, তুমি যা বলবে আমি তাই করব মাইশা, কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না। মাইশার কানে এটা যেতেই ও ওর গাড়িটা দাঁড় করায়। এটা দেখে সাকিবের মুখে হাসি ফোটে, কিন্তু ওকে অবাক করে দিয়ে মাইশা আবারও সেখান থেকে চলে যায়। আকাশ চেয়ারম্যানের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অনেক টাকা খরচ করেই বাড়িটা বানিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আকাশ বাড়িটার ভেতরে ঢোকে, আর ভেতরে যেতেই রনির সাথে দেখা হয়ে যায় ওর। আকাশকে দেখতেই রনির চোখ বড় বড় হয়ে যায়। ও দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। চেয়ারম্যান সোফায় বসে কয়েকজনের সাথে কথা বলছিল। তখনই সেখানে এসে দরজার দিকে ইশারা করে বলে, ভাই ওই ছেলে এখানে। চেয়ারম্যান দরজার দিকে তাকায়, দেখে আকাশ সেখানে দিয়ে ভেতরে আসছে। রনি অনেক চেষ্টার পরে বলে, ভাই এসে যে আমাদের পিস্তল দেখিয়ে ভয় দেখাইছিল। এটা শুনতেই সেখানে থাকা সবাই আকাশকে ধরার জন্য রেডি হয়ে যায়। চেয়ারম্যান ওদের থামিয়ে দেয় আর মুচকি হেসে আকাশের দিকে তাকায়। আমার এলাকায় এসে আমার ছোট ভাই গড়ে মেশিন দেখায় হুমকি দিছোস, ওগো নাকি জানে মারবি? আকাশ বলে, চাইলে আমি সেম কথাটা আপনাকেও বলতে পারি। এটা শুনতেই সেখানে থাকা সবাই আকাশকে মারার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু চেয়ারম্যান সাহেব ওদের থামিয়ে দেয়। উনি আকাশকে কিছু বলবে, তখনই ওনার ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে উনি এমন কিছু শুনতে পায় যেটা শুনে বসা থেকে দাঁড়িয়ে আর ভয়ে ভয়ে সামনে আকাশের দিকে তাকায়। অন্যদিকে জাহানারা বেগম আকাশকে ডাকতে ডাকতে রুমে যায়, কিন্তু ওকে দেখতে পায় না। উনি দেখেই আকাশ যে ব্যাগটা সাথে করে এনেছিল সেটা সেভাবেই খাটের ওপর পড়ে আছে। ছেলেটা এখনো আগের মতোই রয়ে গেল, নিজের কাজগুলো এখনো গুছাতে পারে না। উনি গিয়ে আকাশের ব্যাগটা নিয়ে আলমারিতে রাখতে চায়, তখনই ব্যাগের ভিতর থেকে পিস্তল বেরিয়ে নিচের ফ্লোরে পড়ে যায়। আর সেটা দেখে ভয়ে জাহানারা বেগম চিৎকার দিয়ে ওঠে।